উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টা অনেক কঠিন, কিন্তু আমি অনেক সহজ করে আজকে বোঝানোর চেষ্টা করব যারা আছো বা থাকবে। তো শেষ পর্যন্ত থাকো, দেখা যাক এই অধ্যায়টা তোমাদের জন্য সহজ করা যায় কিনা। তো সিকিউ এই অধ্যায় অনেক বড় থাকলেও সিকিউ প্রশ্নের সংখ্যা খুব কম। তো 1 নম্বর হলো যে খনিজ লবণ শোষণ। এক নম্বর খনিজ লবণ শোষণ। খনিজ লবণ শোষণ এখান থেকে তুমি শুধু আধুনিক মতবাদটা পড়বে। এখানে প্রায় 15-20টা মতবাদ আছে। 15-20টা মতবাদ তুমি পড়বে না, শুধুমাত্র আধুনিক মতবাদটা পড়বে, আর কোনো মতবাদ পড়ার দরকার নেই। দ্বিতীয় কোশ্চেন, প্রচ্ছেদন। প্রচ্ছেদন এখান থেকে তুমি পড়বে প্রকারভেদ। প্রকারভেদ আর হইল গুরুত্ব। আর কিছু দরকার নেই প্রচ্ছেদন থেকে। পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র এর গঠন, বন্ধ বা খোলা হওয়ার কৌশল। শুধুমাত্র আধুনিক কৌশলটা, আধুনিক কৌশল। 4 নাম্বার তুমি পড়বে এখান থেকে C3 ও C4 চক্র। 5 নম্বর পড়বে এখান থেকে তুমি পড়বা সালোক সংশ্লেষণের গুরুত্ব। সালোক সংশ্লেষণের গুরুত্ব। 6 নম্বর গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ক্রেবস চক্র, ETS। 7 নম্বর অবাত শ্বসন। 8 নম্বর শ্বসনের গুরুত্ব। শ্বসনের গুরুত্ব। তারপর তুমি 9 নম্বর শিখবে শ্বসনে উৎপাদিত শক্তির হিসাব। তাহলে দেখো টপিকসগুলো দেখো। 1 নম্বর তুমি খনিজ লবণ শোষণ প্রক্রিয়া পড়বে, শুধুমাত্র আধুনিক মতবাদ। 2 নম্বর প্রচ্ছেদনের প্রকারভেদ ও গুরুত্ব পড়বে। পত্ররন্ধ্রের গঠন পড়বে, পত্ররন্ধ্র বন্ধ বা খোলা হওয়ার কৌশল পড়বে, এবং সেই ক্ষেত্রে কৌশলের ক্ষেত্রে শুধুমাত্র আধুনিক মতবাদটা তুমি পড়বে। C3 ও C4 চক্র বর্ণনা করবে এবং এদের মধ্যে পার্থক্য লিখবে। সালোক সংশ্লেষণের গুরুত্ব শিখবে। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ETS এই 3টা চক্র পড়বে। তারপর অবাত শ্বসন পড়বে।
শ্বসনের গুরুত্ব পড়বে, শ্বসনে উৎপাদিত শক্তির হিসাব। এই কতগুলো টপিকস যদি তুমি এই অধ্যায় থেকে শিখো তাহলে এই অধ্যায়ের সৃজনশীল ইনশাল্লাহ তোমার কমন পড়বে। সৃজনশীলের সাজেশন কিন্তু তোমার কমপ্লিট। তাছাড়া এখান থেকে সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য, অবাধ শ্বসন সবাধ শ্বসনের মধ্যে পার্থক্য, এই জাতীয় কিছু কোশ্চেন এখানে আসে। তারপর মনে করো যে তাছাড়া এই কয়েকটা টপিক্সের উপরে তোমার লেখাপড়া করলে, আবারও বলি, তুমি টেস্ট পেপার খুলো, সেখানে যত কোশ্চেন আসছে বিভিন্ন স্কুল বিভিন্ন বোর্ড, দেখো যে এর বাইরে কোনো কোশ্চেন আসছে কিনা। যদি এর বাইরে কোশ্চেন না থাকে তাহলে যে কয়টা প্রশ্ন এখানে লিখছি এই কয়টা প্রশ্ন শিখবে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ সব কমন পড়বে। এখন উদ্ভিদ শারীরতত্ত্ব শুরু। উদ্ভিদ শারীরতত্ত্ব, উদ্ভিদ শারীরতত্ত্ব। তো এখান থেকে আমরা প্রথমে পড়ব উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান সম্পর্কে। অত্যাবশ্যকীয় উপাদান। একটা উদ্ভিদের শরীরে প্রায় 60 প্রকারের মৌল থাকে। এই 60 প্রকারের মৌলের মধ্যে 17টি মৌলকে অত্যাবশ্যকীয় মৌল বলা হয়ে থাকে। কতগুলো মৌল? 17টি মৌল। এই 17টি মৌল অত্যাবশ্যকীয়। মৌল কেন এরা অত্যাবশ্যকীয়? কারণ উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের জন্য এই 17টি মৌল বাধ্যতামূলক। যদি একটা কম হয় তাহলে সেই ক্ষেত্রে উদ্ভিদের বৃদ্ধি বিকাশে বাধা দেয় অথবা উদ্ভিদ রোগগ্রস্ত হয়ে পড়ে। এই জন্য এরা অত্যাবশ্যকীয় মৌল। এই অত্যাবশ্যকীয় মৌল 17টা মৌলের মধ্যে এরা আবার দুই ভাগে বিভক্ত। একটা হইল ম্যাক্রো উপাদান বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট, আর একটা হইল মাইক্রো নিউট্রিয়েন্ট বা মাইক্রোমৌল। তাহলে একটা ম্যাক্রোমৌল আর একটা হলো মাইক্রোমৌল। যে সকল উপাদান বা অত্যাবশ্যকীয় মৌলের মধ্যে যে সকল উপাদান উদ্ভিদের জন্য বেশি দরকার তারা হলো ম্যাক্রোমৌল। এই ম্যাক্রোমৌল কারা? এই যে এরা হলো তোমার ম্যাক্রোমৌল। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এরা হলো কি? ম্যাক্রোমৌল। ম্যাক্রোমৌল মনে রাখা তোমার জন্য খুব জরুরি, এমসিকিউর মধ্যে আসে। এখন এটা মনে রাখার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ছন্দ দিয়ে মুখস্থ করে। তো আমি মুখস্থ করি যে কিভাবে চোনস PK KMG। তাহলে চোনস PK KMG এইভাবে আমি মনে রাখি। তোমরা ইচ্ছা করলে এইভাবে মনে রাখতে পারো অথবা তোমাদের পছন্দনীয় কৌশল এখানে অবলম্বন করতে পারো। তারপরে তোমার এগুলো হলো যে তোমার মাইক্রোমৌল, এগুলো উদ্ভিদের জন্য কম লাগে। ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, জিঙ্ক, বোরন, ক্লোরিন এবং কোবাল্ট, এই কয়েকটা মৌল। এরা হলো কি? মাইক্রোমৌল। এদের নাম মনে রাখা কিন্তু তোমাদের জন্য জরুরি। তাহলে আমাদের দেহে মানে উদ্ভিদের দেহে গুরুত্বপূর্ণ 17টি মৌল যাদেরকে অত্যাবশ্যকীয় মৌল বলে। এরা আবার দুই ভাগ, একটা হলো ম্যাক্রো, এরা বেশি পরিমাণে লাগে, আর একটা মাইক্রো, এরা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। তো একটা হলো যে তোমার 9টা আর একটা হলো 8টা, এই দুই মিলা হলো কতগুলো? 17টা। এই 17টা লিস্ট এখানে দেওয়া আছে, তোমরা বই থেকে ওই লিস্ট পেতে পারো, সেখান থেকে তোমরা এটুকু শিখতে পারো। তারপরে এই ম্যাক্রো এবং মাইক্রো মৌলগুলোর মধ্যে এই মৌলগুলো যখন উদ্ভিদ শোষণ করে তখন নিরপেক্ষ অবস্থায় উদ্ভিদদেরকে শোষণ করে না। এদেরকে যখন শোষণ করে তাহলে তোমার হলো যে এদের আইনিত অবস্থায় এদেরকে শোষণ করে, যেমন এমন অবস্থায় যখন থাকবে। এই তো এরকম আইনিত অবস্থায় যখন থাকে তখন উদ্ভিদ এদের শোষণ করে। নিরপেক্ষ অবস্থায়, এরকম নিরপেক্ষ অবস্থায় থাকলে তখন উদ্ভিদ এদেরকে শোষণ করতে পারে না।
সবচাইতে দ্রুত গতিতে শোষিত হয় হলো যে তোমার পটাশিয়াম এবং নাইট্রেট আয়ন, আর তোমার সালফার আয়ন বা সালফেট আয়ন, এটা তোমার হলো কি স্লো শোষণ হয়। তো যাই হোক, আর তোমার হলো যে তাহলে এদের শোষণ হবে কোন রূপে? এদের শোষণ হবে হলো আয়নিত অবস্থায়। তাহলে এটুকু আমাদের শেষ হইল। এখন আমরা যেটা জানবো সেটা হলো যে এই যে আয়নগুলো শোষিত হয়, এই আয়নগুলো শোষণের নামই হলো কি খনিজ লবণ পরিশোষণ। কি নাম? খনিজ লবণ পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণ। তো খনিজ লবণ কিভাবে শোষিত হয় তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী মতবাদ দিছে। খনিজ লবণ পরিশোষণ সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী মতবাদ দিছে। তাদের সকল মতবাদ একত্রিত করে দুইটা ভাগ করা হয়েছে। একটা ভাগের নাম হলো তোমার নিষ্ক্রিয় শোষণ মতবাদ, নিষ্ক্রিয় শোষণ মতবাদ। আর একটা ভাগের নাম হলো সক্রিয় শোষণ মতবাদ। তাহলে খনিজ লবণ পরিশোষণ সম্পর্কে বিজ্ঞানীদের যত মতবাদ, সেই মতবাদ দুই ভাগে বিভক্ত। একটা নিষ্ক্রিয় শোষণ আর একটা হলো কি সক্রিয় শোষণ। যে সকল শোষণ প্রক্রিয়ায় মানে যে সকল মতবাদে বলা হয়েছে খনিজ লবণ শোষণ করতে শক্তির দরকার হয় তাদেরকে বলে সক্রিয় শোষণ পরিশোষণ মতবাদ। আর যে সকল মতবাদের মধ্যে বলা হয়েছে খনিজ লবণ শোষণ করতে শক্তির দরকার হয় না তাকে বলা হয় নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। তো তোমার এই মতবাদগুলোর মধ্যে পরীক্ষার মধ্যে ইম্পর্টেন্ট হলো সক্রিয় পরিশোষণ মতবাদের আধুনিক মতবাদটা। তো আধুনিক মতবাদ ছাড়াও আর একটা সাধারণ মতবাদ আছে যেটা লুন্ডিগরের সাইটোক্রোম পাম মতবাদ। তো লুন্ডিগরের সাইটোক্রোম পাম মতবাদ সেটা নিয়ে আমরা আংশিক আলোচনা করব। এটা বেশি গুরুত্বপূর্ণ না, তবে আধুনিক মতবাদটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। আমি খুব সহজে এটা বুঝাই দেব। দেখো, এটা হলো লুন্ডিগরের সাইটোক্রোম পাম মতবাদ। লুন্ডিগরের সাইটোক্রোম পাম মতবাদ। আবারও বলি, খনিজ লবণ কিভাবে শোষিত হয় সেই বিষয়ে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মতবাদ। সেই মতবাদের দুইটা ভাগ, একটা নিষ্ক্রিয় একটা সক্রিয়। আমি বলছি গ্রহণযোগ্য মতবাদ হলো সক্রিয়গুলো, আর সক্রিয়গুলোর মধ্যে দুইটা মতবাদ বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হলো লুন্ডিগরের সাইটোক্রোম পাম মতবাদ। তাহলে এই মতবাদে লুন্ডিগর কি বলছে? এই মতবাদে লুন্ডিগর বলছে যে এই তোমার খনিজ লবণ সক্রিয় পরিশোষণ পদ্ধতিতে কিভাবে শোষিত হয়। তাহলে লুন্ডিগর তোমার যে ব্যাখ্যা দিছে, কি সম্পর্কে ব্যাখ্যা দিছে? খনিজ লবণ কিভাবে শোষিত হয় সেই সম্পর্কে ব্যাখ্যা দিছে। আর ওনার এই মতবাদটা তোমার হলো আগে আধুনিক মতবাদ ছিল, কিন্তু বর্তমানে আধুনিক মতবাদ আরেকটা। পরীক্ষার মধ্যে যদি তোমার আসে যে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া বর্ণনা করো, তাহলে আধুনিক মতবাদ দিবে। আর যদি স্পেসিফিক উল্লেখ করে দেয় যে লুন্ডিগরের মতবাদটা ব্যাখ্যা করো, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র লুন্ডিগরের মতবাদটা দিবা। আর যদি মনে করো যে এমন থাকে যে আধুনিক মতবাদ ব্যাখ্যা করো, তাহলে তার কোনো কথাই নাই, সেক্ষেত্রে আধুনিক মতবাদ দিয়ে দিবা। তাহলে আধুনিক মতবাদটা বেশি গুরুত্বপূর্ণ, এই মতবাদটা কম গুরুত্বপূর্ণ। তারপরেও এটা একটা তোমার গুরুত্বপূর্ণ বেসিক, এই জন্য আমি এটা তোমাদেরকে বুঝাই দিতেছি। তো লুন্ডিগর উনি বলছে যে সাইটোক্রোম চেনের মাধ্যমে আয়ন পরিবাহিত হয়। কিসের মাধ্যমে আয়ন পরিবাহিত হয়? সাইটোক্রোম চেন। দেখো, এই ধারাবাহিকতা মনে রাখবা। তাহলে লুন্ডিগর বলছে সাইটোক্রোম চেনের মাধ্যমে সাইটোক্রোম চেনের মাধ্যমে আয়ন পরিবাহিত হয়। এই যে দেখো বক্সগুলো দেখতেছো না, এই যে বক্স, এই বক্সগুলো হলো সাইটোক্রোম চেন। সাইটোক্রোম চেন এক প্রকার এনজাইম, এটা আয়রন দ্বারা গঠিত। সাইটোক্রোম চেন এক প্রকার এনজাইম যেটা আয়রন দ্বারা গঠিত, এবং এই আয়রনের দুইটা সাইড আছে, একটা হলো ফেরাস আর একটা হলো ফেরিক। অর্থাৎ আয়রন একবার জারিত থাকে, একবার বিজারিত থাকে। তো আয়রন একবার জারিত ও বিজারিত অবস্থায় তোমার কি করে, এই বাইরে থেকে খনিজ লবণ শোষণ করে। তো আবারও বলি যে লুন্ডিগর ওনার মতে সাইটোক্রোম চেন আয়ন পরিশোষণ করে। সাইটোক্রোম চেন কি? সাইটোক্রোম চেন হলো আয়রন গঠিত এক প্রকার এনজাইম। আচ্ছা, সাইটোক্রোম চেনে কিভাবে তোমার এই আয়ন পরিশোষিত হয়? উনি বলছে কোষঝিল্লির ভিতরে, এই যে বক্সটা দেখতেছ, এই যে বক্স,
এই বক্সটা হলো মূলত কোষ ঝিল্লি, জুম করে বড় করছি যাতে বিক্রিয়া দেখানো যায়। তাহলে এই বক্সটা পুরোটাই কি কোষ ঝিল্লি, মানে কোষ আবরণী, ওনারা লিখে দিচ্ছে কোষ ঝিল্লি। এটা হলো কোষ আবরণী, মানে এটা বাইরের অংশ, অর্থাৎ ওই যে মাটির মধ্যে যে পানি টানি থাকে সেই অংশটা, এটা কোষের বাইরের অংশ। আর এটা কোষের ভিতরের অংশ, অর্থাৎ এটা উদ্ভিদের বাইরের অংশ, এটা উদ্ভিদের ভিতরের অংশ। এখন দেখো এই কোষ ঝিল্লির ভিতরে একটা ডিহাইড্রোজেনেস বিক্রিয়া হয়, এই যে ডিহাইড্রোজেনেস বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে তোমার একদিকে ইলেকট্রন আর একদিকে তোমার প্রোটন তৈরি হয়। তাহলে তোমার কোষ ঝিল্লির অভ্যন্তরে কি হবে? ডিহাইড্রোজেনেস বিক্রিয়া। ডিহাইড্রোজেনেস বিক্রিয়া, তাহলে সাইটোক্রোম চেন, এরপরে আসলো কি ডিহাইড্রোজেনেস বিক্রিয়া। তোমার কিওয়ার্ড এগুলো মনে রাখলেই পড়া বুঝতে পারবা। ডিহাইড্রোজেনেস বিক্রিয়া, এর ফলে তৈরি হবে ইলেকট্রন, এরপরে তৈরি হবে প্রোটন। তো ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে যে ইলেকট্রন তৈরি হয় সেই ইলেকট্রনকে গ্রহণ করে সাইটোক্রোম চেন। এই যে দেখো ইলেকট্রনকে গ্রহণ করছে, এই যে ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে যে ইলেকট্রন তৈরি হয়েছে সেই ইলেকট্রনকে গ্রহণ করছে কে? সাইটোক্রোম চেন। সেই ইলেকট্রন সাইটোক্রোম চেনকে একবার জারিত একবার বিজারিত, অর্থাৎ একবার ফেরাস একবার ফেরিক, ফেরাস ফেরিক। তাহলে ইলেকট্রন সাইটোক্রোম চেনকে একবার জারিত একবার বিজারিত, অর্থাৎ একবার ফেরাস একবার ফেরিক, এইভাবে করতে করতে ইলেকট্রন এই সাইটোক্রোম চেনের মাধ্যমে এরকম ঘুরতে 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 কোন দিকে চলে আসবে? কোষের বাইরের দিকে চলে আসবে। যখন ইলেকট্রনটা সাইটোক্রোম চেনের মাধ্যমে ঘুরতে ঘুরতে কোষের বাইরের দিকে চলে আসে, সেই ক্ষেত্রে তোমার এই সাইটোক্রোম চেন এই ইলেকট্রনকে ছেড়ে দেয়, ছেড়ে দিচ্ছে ইলেকট্রনটাকে। ইলেকট্রনকে ছেড়ে দিয়ে বাইরে থেকে সেই অ্যানায়ন গ্রহণ করে, এই যে অ্যানায়ন গ্রহণ করছে। তারপর এই অ্যানায়ন সাইটোক্রোম চেনের মাধ্যমে ঘুরতে 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 কোষ ঝিল্লির ভিতরের দিকে চলে আসে এবং কোষের ভিতরে প্রবেশ করে। আর এই যে ইলেকট্রনটা ছেড়ে দিছিল সেই ইলেকট্রনটা, এই যে প্রোটন উৎপন্ন হয়েছিল, এই প্রোটন এই ইলেকট্রনকে গ্রহণ করে তোমার স্বাভাবিক তোমার পরমাণুতে পরিণত হয়। তারপর সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এখন কোষের ভিতরে কারা ঢুকলো? শুধুমাত্র অ্যানায়ন ঢুকেছে, অ্যানায়ন। কিন্তু ক্যাটায়ন কিভাবে ঢুকবে? কারণ খনিজ মৌল যে 17টা আছে সেই 17টার মধ্যে তো ক্যাটায়নে আছে, ক্যাটায়ন কিভাবে ঢুকবে? তখন উনি সাইটোক্রোম পাম মতবাদের মধ্যে লুন্ডিগর বলছে যে ক্যাটায়নগুলা, এই যে ক্যাটায়নগুলা এরা অটোমেটিক ভিতরে প্রবেশ করবে সমতা রক্ষার উদ্দেশ্যে, অর্থাৎ ভিতরের দ্রবণে ঋণাত্মক আয়নের ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে বাইরের দ্রবণ থেকে ক্যাটায়ন সরাসরি ভিতরে প্রবেশ করবে। এটা হলো লুন্ডিগরের সাইটোক্রোম পাম মতবাদের মূল কথাবার্তা। এরপরে আসো যে তোমার আধুনিক মতবাদ, খনিজ লবণ সম্পর্কে আধুনিক মতবাদ। আধুনিক মতবাদ দেখো, আধুনিক মতবাদটা আমি গুছাই দিয়েছি। তোমার আধুনিক মতবাদে যেটা বলা হয়েছে খনিজ লবণ শোষণ সম্পর্কে, আধুনিক মতবাদে যেটা বলা হয়েছে সেটা দেখো এখানেও যেটা আমরা আঁকাইছি, এই যে মাঝখানের যে অংশটা আছে, যে এটা হলো কোষ আবরণী, মানে কোষ ঝিল্লি। এটা কোষ আবরণীর ভিতরের দিক, ভিতর, আর এটা হলো বাহিরের দিক, অর্থাৎ এই বাহির থেকে কোষের ভিতরে আয়ন প্রবেশ করবে, অর্থাৎ খনিজ লবণ প্রবেশ করবে। এখন কিভাবে করবে? আধুনিক মতবাদ অনুযায়ী কিভাবে কোষের বাহির থেকে কোষের ভিতরে এই খনিজ লবণগুলা শোষণ হবে, তাহলে দেখো সেক্ষেত্রে কিভাবে শোষণ হয়। আধুনিক মতবাদে বলছে যে তোমার কতগুলা বাহক প্রোটিন, মানে প্রোটিন বাহক আয়ন পরিবহন করে। কিন্তু এই প্রোটিন বাহক আয়ন পরিবহন করতে গেলে একটা ঝামেলা হয়, কারণ প্রোটিন বাহক স্বাভাবিক অবস্থায় সে নিষ্ক্রিয় থাকে। এই নিষ্ক্রিয় প্রোটিন বাহককে সক্রিয় করতে গেলে এখানে একটা বল কাজ করতে হবে। তাহলে নিষ্ক্রিয় প্রোটিন বাহককে সক্রিয় করতে গেলে এখানে একটা বল প্রয়োগ করতে হবে, যার নাম ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বা তড়িৎ রাসায়নিক নতিমাত্রা। তড়িৎ রাসায়নিক
নতিমাত্রা। তো কোষের ভিতরে অর্থাৎ কোষ ঝিল্লির ভিতরে যদি তোমার তড়িৎ রাসায়নিক নতিমাত্রা তৈরি হয়, তাহলে এই বাহক প্রোটিনগুলা নিষ্ক্রিয় থেকে সক্রিয় হবে। নিষ্ক্রিয় থেকে সক্রিয় হইলেই তোমার কি করবে, এই বাহক প্রোটিনগুলা কোষ ঝিল্লির বাইরে থেকে আয়নগুলা নিয়ে কোষ ঝিল্লির ভিতরে বা কোষের ভিতরে নিয়ে যাবে। এটাই হলো আধুনিক মতবাদের মূল কথা। তাহলে আবারও বলি, আধুনিক মতবাদে বলছে কতগুলো প্রোটিন বাহক তোমার খনিজ লবণ শোষণ করবে। এখন প্রোটিন বাহক থাকে নিষ্ক্রিয়, তাকে সক্রিয় করার জন্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট লাগবে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক নতিমাত্রা লাগবে। এইটা তৈরি হলে এই প্রোটিন বাহকগুলো সক্রিয় হবে, আর এরা সক্রিয় হলেই বাইরে থেকে তোমার খনিজ লবণ কোষের ভিতরে নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো এটা এখন কিভাবে তৈরি হবে। এইটা তৈরি হওয়ার সিস্টেম হলো যে এই যে এটা তো তোমার কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লির ভিতরে তোমার এটিপি ভাঙবে, এটিপি ভাঙার শক্তি তৈরি হবে। কোষ ঝিল্লির ভিতরে এটিপি ভাঙা শক্তি তৈরি হবে, আর সেই ক্ষেত্রে তোমার একটা এনজাইম কাজ করবে, সেই এনজাইমের নাম হলো এটিপিএস। অর্থাৎ এটা তৈরি করতে গেলে কোষ ঝিল্লির ভিতরে এটিপিকে ভাঙতে হবে। এটিপি ভাঙার জন্য এখানে একটা এনজাইম কাজ করবে যার নাম এটিপিএস এনজাইম। এর প্রভাবে এখানে কি তৈরি হবে, শক্তি তৈরি হবে, শক্তি। সেই শক্তি ব্যয় করে তোমার এই ভিতরে থেকে প্রোটন, মানে কোষের ভিতরে থেকে প্রোটন বাইরে নিক্ষিপ্ত হবে, এর নাম হলো প্রোটন পাম্প। তাহলে পরবর্তী কথা হলো কি, প্রোটন পাম্প। কিওয়ার্ডগুলো মনে রাখলেই পড়া শেষ, প্রোটন পাম্প। এখন এই প্রোটন পাম্পের কারণে কি হচ্ছে, কোষের ভিতর থেকে প্রোটন বাইরে নিক্ষিপ্ত হচ্ছে। তাহলে এই প্রোটন কি ধনাত্মক চার্জ, তাহলে এর ফলে দেখা যাবে এর ভিতরে এই যে পজিটিভ চার্জ বাড়বে, আর এর ভিতরে পজিটিভ চার্জ কমবে। তাহলে কোষ ঝিল্লির ভিতরে পজিটিভ চার্জ কমবে আর কোষ ঝিল্লির বাইরে পজিটিভ চার্জ বাড়বে। ফলশ্রুতিতে দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হয়ে গেল। এই বিভব পার্থক্যের নাম হলো তড়িৎ রাসায়নিক নতিমাত্রা বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। যখনই এই বিভব পার্থক্য বা তড়িৎ রাসায়নিক নতিমাত্রা তৈরি হয়ে গেল, তখনই এই বাহক প্রোটিনগুলা আর নিষ্ক্রিয় না থেকে এরা সক্রিয় হয়ে গেল, সক্রিয়। এরা সক্রিয় হওয়ার সাথে সাথেই তারা কি করবে, এই কোষের ঝিল্লির বাইরে যে আয়নগুলো আছে সেই আয়নগুলা, মানে বিশেষ করে তোমার ক্যাটায়ন, ধনাত্মক আয়নগুলা তারা পরিবহন করে করে ভিতরে নিয়ে যাবে। এই দেখো ক্যাটায়নগুলা তারা পরিবহন করে কোথায় নিয়ে গেছে, ভিতরে নিয়ে গেছে। এখন ক্যাটায়ন তো ঢুকলো, তাহলে অ্যানায়ন কিভাবে ঢুকবে? তো অ্যানায়ন ঢোকার সিস্টেম হলো এই যে বাইরে যে প্রোটন নিক্ষিপ্ত হয়েছিল, এই প্রোটনগুলা তখন এই ভিতরে ঢুকতে চায়। প্রোটনগুলো যখন ভিতরে ঢুকতে চায় তখন এই প্রোটনের সাথে অ্যানায়নগুলো যুক্ত হয়ে ভিতরে ঢোকে। এইভাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন কোষ ঝিল্লির ভিতরে ঢুকে থাকে। আশা রাখি জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা যে পড়াটা পড়ব সেটা হলো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র। এখন কথা হলো এই পত্ররন্ধ্র কি, পড়াইছিলাম অষ্টম অধ্যায়ে, পড়ছো কিনা জানি না। এইরকম দেখো অর্ধচন্দ্রাকৃতির দুইটা কোষ থাকবে, এই যে একটা কোষ, এই যে একটা কোষ। এই কোষগুলোর নাম হলো রক্ষী কোষ। রক্ষী কোষ। এরকম রক্ষী কোষ দ্বারা আবৃত যে ছিদ্র, এই ছিদ্রের নাম হইল পত্ররন্ধ্র। তাহলে দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ দ্বারা আবৃত যে ছিদ্র, সেই ছিদ্রের নাম কি, পত্ররন্ধ্র। এখন রক্ষী কোষগুলো দেখতে কেমন, অর্ধচন্দ্রাকৃতির। রক্ষী কোষের এরকম ভিতরের প্রান্তটা পুরু হয়, মানে মোটা হয়, আর বাইরের প্রান্তটা কি হয়, পাতলা হয়। রক্ষী কোষের ভিতরে একটা নিউক্লিয়াস থাকে এবং অনেকগুলো করে ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষী কোষের চারদিকে কিছু কোষ থাকে, যে সকল কোষ সাধারণত কোষ থেকে কিছুটা ভিন্ন, এদেরকে বলা হয় সহকারী কোষ। এই পত্ররন্ধ্রের যে ছিদ্রটা আছে, সেই ছিদ্রের নিচে একটা গহ্বর আছে, সেই গহ্বরকে বলা হয় বায়ুপ্রকোষ্ঠ বা বায়ুকুঠুরি। এই কতটুকু অংশ নিয়ে পত্ররন্ধ্র গঠিত। এখন এই পত্ররন্ধ্রের গঠন পরীক্ষার মধ্যে আসে, এটা আমরা অষ্টম অধ্যায়ে বিস্তারিত গঠনটা বর্ণনা করছিলাম। এখন এই পত্ররন্ধ্র কিভাবে বন্ধ হয় এবং কিভাবে খুলে। পত্ররন্ধ্র
দরকারটা কি এটা একটা জানা নেই। পত্ররন্ধ্র এমনই একটা সূক্ষ্ম আণুবীক্ষণিক ছিদ্র, যে ছিদ্র উদ্ভিদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। সেই গুরুত্বপূর্ণ অঙ্গাণু হওয়ার কারণ হলো এর ভিতর দিয়েই তোমার হলো কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ দেহে প্রবেশ করে, যে কারণে সালোক সংশ্লেষণ হয়। এর ভিতর দিয়েই অক্সিজেন পরিবেশে বের হয়, যে অক্সিজেন আমরা ব্যবহার করে বেঁচে থাকি। এর ভিতর দিয়েই অতিরিক্ত পানি, উদ্ভিদ দেহের অতিরিক্ত পানি বাষ্প আকারে বাইরে বের হয়ে যায়। এই সকল কারণে এই পত্ররন্ধ্র উদ্ভিদ জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন এই পত্ররন্ধ্র সবসময় খোলা থাকে না, আবার সবসময় বন্ধ থাকে না। সবসময় যদি খোলা থাকে তাহলে এটা দিয়ে সবসময় পানি বের হতে থাকবে, তখন উদ্ভিদ পানি শূন্য হয়ে মারা যাবে। আবার যদি বন্ধ থাকে সবসময়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তোমার পানি বের হতে পারবে না, যে কারণে উদ্ভিদে পানি জমে উদ্ভিদ আবার মারা যাবে। তাহলে এটা কিছু সময়ের জন্য খোলা রাখতে হবে আর কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে। তো দিনের আলো 11টা থেকে 12টার মধ্যে পত্ররন্ধ্র সবচেয়ে বেশি পূর্ণরূপে খোলা থাকে। তাছাড়া অন্যান্য সময়ে তোমার এবার 2টা থেকে 3টা এর সময় পূর্ণরূপে খোলা থাকে, আর বাকি সময়ে পত্ররন্ধ্র অর্ধাবর্তী খোলা থাকে দিনের বেলায়, আর রাত্রিবেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে। অনেক ক্ষেত্রে যত সামান্য খুবই হালকা পরিমাণ খোলা থাকে। তো এখন এই পত্ররন্ধ্র বন্ধ হওয়া কেন দরকার, খোলা হওয়া কেন দরকার, সেটা আমরা বুঝছি। এখন এটা তোমার হলো যে এটা তোমার বন্ধ কেন হওয়া দরকার, কেন এটা খোলা হওয়া দরকার, সেই কারণটা আমরা বুঝছি। এখন হলো এটা কখন বন্ধ হবে সেটাও আমরা জানছি, আর কখন খোলা হবে সেটাও আমরা জানছি। এখন এটা খুলে কিভাবে এবং বন্ধ হয় কিভাবে, এইটা এখন আমাদের জানা দরকার। অর্থাৎ পত্ররন্ধ্র বন্ধ বা খোলা হওয়ার কৌশল এখন আমাদের জানতে হবে। তো পত্ররন্ধ্র বন্ধ বা খোলা হওয়ার জন্য যে কৌশল, সেই কৌশলের আধুনিক মতবাদ পড়ার আগে একটা সাধারণ মতবাদ আমরা জানি নেই। যদি রক্ষীকোষের ভিতরে পানি প্রবেশ করে, এই যে রক্ষীকোষের ভিতরে যদি পানি প্রবেশ করে, তাহলে রক্ষীকোষ স্ফীত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। আর রক্ষীকোষ থেকে যদি পানি বের হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই রক্ষীকোষ শিথিল হয়ে যায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তাহলে পত্ররন্ধ্র কখন খুলবে, যখন রক্ষীকোষে পানি ঢুকবে। তাহলে রক্ষীকোষে পানি ঢুকলে রক্ষীকোষ এখানে যদি তোমার পানি প্রবেশ করে, তাহলে এটা খুলবে। আর রক্ষীকোষ থেকে যদি তোমার পানি বের হয়ে যায়, তাহলে এটা বন্ধ হবে। তাহলে এটা সর্বজন স্বীকৃত একটা কথাবার্তা। রক্ষীকোষে পানি ঢুকলে তোমার রক্ষীকোষ স্ফীত হয়ে পত্ররন্ধ্র খুলে যায়, আর রক্ষীকোষ থেকে পানি বের হয়ে গেলে পত্ররন্ধ্র শিথিল হয়ে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তাহলে পানি ঢুকলে খুলবে, পানি বের হলে বন্ধ হবে। এখন প্রশ্ন হলো পানি কখন ঢুকবে। তো এই বিষয়ে আধুনিক মতবাদ হলো যে ওনারা বলতেছেন যে পটাশিয়াম আয়নের কারণে পত্ররন্ধ্রের ভিতরে পানি প্রবেশ করে। কোন আয়নের কারণে? পটাশিয়াম আয়নের কারণে। তাহলে আবার দেখো, এই ধরো রক্ষীকোষ আঁকাইলাম, তাহলে কোন আয়নকে দায়ী করা হয়েছে? পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়ন যদি রক্ষীকোষে প্রবেশ করে, তাহলে এই রক্ষীকোষের ভিতরে পানি ঢুকবে। রক্ষীকোষের ভিতরে পানি ঢুকলে রক্ষীকোষ কি হবে? ফুলে উঠবে এবং পত্ররন্ধ্র খুলে যাবে। এখন এই পটাশিয়াম আয়ন ঢোকার সিস্টেম কি? বলা হয়েছে সূর্যের আলোর যে নীল অংশ, সূর্যের আলোর নীল অংশ রক্ষীকোষে পতিত হলে এইখানকার রিসিপ্টরগুলো উদ্দীপ্ত হয়, রক্ষীকোষের রিসিপ্টরগুলো উদ্দীপ্ত হয়। তাহলে সূর্যের আলোর কোন অংশ? নীল অংশ। কোথায় পড়বে? রক্ষীকোষে। রক্ষীকোষে যখন পড়বে, তখন এখানকার কে উদ্দীপ্ত হবে? রিসিপ্টর উদ্দীপ্ত। রিসিপ্টর হবে উদ্দীপ্ত। তাহলে যখন নীল অংশ পড়বে তখন রিসিপ্টর উদ্দীপ্ত হবে। রিসিপ্টর উদ্দীপ্ত হলেই পটাশিয়াম আয়ন বাইরে থেকে রক্ষীকোষের ভিতরে প্রবেশ করবে। যখন রক্ষীকোষের ভিতরে পটাশিয়াম আয়ন প্রবেশ করবে, তখন এখানে তোমার দ্রবের ঘনত্ব বৃদ্ধি পাবে। দ্রবের ঘনত্ব বৃদ্ধি পাইলে অন্তরবস্রবণ প্রক্রিয়ায় পানি ভিতরে প্রবেশ করবে। তাহলে পানি যখন রক্ষীকোষে প্রবেশ করবে, তখন রক্ষীকোষ হবে স্ফীত। রক্ষীকোষ স্ফীত হলেই এটা খুলে যাবে। দেখো সার সংক্ষেপ,
আধুনিক মতবাদ অনুযায়ী সূর্যের আলো নীল অংশ রক্ষীকোষে পড়লার কারণে রিসিপ্টর উদ্দীপ্ত হইল। রিসিপ্টর উদ্দীপ্ত হলেই বাইরে থেকে পটাশিয়াম আয়ন রক্ষীকোষে প্রবেশ করলো। রক্ষীকোষে পটাশিয়াম আয়ন ঢুকলেই দ্রবের ঘনত্ব বৃদ্ধি পাইল। দ্রবের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে বাইরে থেকে অন্তঃস্রবণ প্রক্রিয়ায় পানি রক্ষীকোষের ভিতরে প্রবেশ করলো। রক্ষীকোষের ভিতরে প্রবেশ করলো, তখন রক্ষীকোষ কি হয়ে গেল? স্ফীত। রক্ষীকোষ স্ফীত হওয়ার কারণে পত্ররন্ধ্র কি হয়ে গেল? খুলে গেল, ওপেন। তাহলে এই চিত্রের এই ধারাবাহিক লাইনগুলো যদি তুমি মনে রাখো, তাহলে পত্ররন্ধ্র কিভাবে খুলে, এই জন্য মনে হয় আলাদা বই দেখে তোমার মুখস্থ করা দরকার পড়বে না। আর পত্ররন্ধ্র এখন কিভাবে বন্ধ হয়, এর উল্টাটা বলবা। সেটা কি? সূর্যের আলো নাই। সূর্যের আলো না থাকার কারণে আগে পটাশিয়াম আয়ন ঢুকছিল, এখন পটাশিয়াম আয়ন বের হবে। পটাশিয়াম আয়ন বের হওয়ার কারণে আগে দ্রবের ঘনত্ব বাড়ছিল, এখন দ্রবের ঘনত্ব কমে যাবে। দ্রবের ঘনত্ব কমে যাওয়ার কারণে পানি আগে ভিতরে ঢুকছিল, এখন পানি বের হয়ে যাবে। ফলে পত্ররন্ধ্র আগে স্ফীত হয়েছিল, এখন কি হবে? শিথিল হবে। শিথিল হওয়ার কারণে পত্ররন্ধ্র তখন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে পত্ররন্ধ্র বন্ধ বা খোলা হওয়ার আধুনিক কৌশলটা তোমরা বুঝতে পারছো বলে আমার ধারণা। এখন আসো যে আমরা পড়ব প্রচ্ছেদন। প্রচ্ছেদন, তাহলে প্রচ্ছেদন হলো উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে পানি বাষ্প আকারে বের হতে হবে। তাহলে উদ্ভিদ হতে পানি কি হিসেবে বের হবে? বাষ্প আকারে। বাষ্প আকারে। তাহলে যে প্রক্রিয়ায় উদ্ভিদ হতে পানি বাষ্প আকারে বের হয় তার নাম হইল প্রচ্ছেদন। প্রচ্ছেদন। তাহলে প্রচ্ছেদনের সংজ্ঞা হয়ে গেল। এখন এই পানিটা যে তোমার বায়বীয় অঙ্গ হতে যে বাষ্প আকারে বের হবে, কোন পথে বের হবে, সেই পথ অনুযায়ী তোমার প্রচ্ছেদন 3 প্রকার। একটা হইল পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, যদি পত্ররন্ধ্র পথে পানি বাষ্প আকারে বের হয়ে যায় তখন তাকে বলে কি? পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। 90 থেকে 95% প্রচ্ছেদন প্রক্রিয়া এই পত্ররন্ধ্রের ভিতর দিয়ে হয়ে থাকে। এই জন্য পত্ররন্ধ্র হলো প্রচ্ছেদনের প্রধান অঙ্গ। 2 নম্বর হইল কিউটিকুলার প্রচ্ছেদন। তোমার উদ্ভিদের পাতায় সুবেরিন মানে মোমের একটা পাতলা আস্তরণ পড়ে। তো এই পাতলা আস্তরণ ভেদ করে পানি যখন বাষ্প আকারে বের হয়ে যায় তখন তার নাম হয় কিউটিকুলার প্রচ্ছেদন। 3 থেকে 4% প্রচ্ছেদন প্রক্রিয়া এই কিউটিকুলার প্রচ্ছেদন হিসেবে বের হয়। সর্বশেষ হলো লেন্টিকুলার প্রচ্ছেদন। লেন্টিকুলার প্রচ্ছেদন উদ্ভিদের সেকেন্ডারি মানে গৌণ বৃদ্ধির সময় উদ্ভিদের বাকল স্থানে স্থানে ফেটে যায়, এদের বলে লেন্টিসেল। আর এই লেন্টিসেল দিয়ে পানি যদি বাষ্প আকারে বের হয়ে যায় তবে তার নাম লেন্টিকুলার প্রচ্ছেদন। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রচ্ছেদন প্রক্রিয়া। প্রচ্ছেদনের গুরুত্বটা গুরুত্বপূর্ণ, সেটা তোমরা বই থেকে একটু শিখে নিও। আর এই প্রচ্ছেদনের গুরুত্ব আমরা কিন্তু বলে দিছি পত্ররন্ধ্র পড়ানোর সময়। এখন তার আগে আমরা এখন পড়ব সালোক সংশ্লেষণ। এটা গুরুত্বপূর্ণ একটা পড়া এবং উদ্ভিদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় সারা পৃথিবীর খাদ্য তৈরি হয়। তো দেখো এখানে এর একটা আমরা লাইভ সংজ্ঞা দিব। এই বিক্রিয়াটা মনে রাখলেই এর সংজ্ঞা তোমরা কখনোই ভুলবে না। দেখো সংজ্ঞা, যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ও পানি বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ এটা
পানি এবং অক্সিজেন উৎপন্ন হয় তাকে সালোক সংশ্লেষণ বলে। তাহলে এই সংজ্ঞা তো আমার মনে হয় মুখস্থ করার কিছু নেই। যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য পানি এবং অক্সিজেন উৎপন্ন হয় তাকে সালোক সংশ্লেষণ বলে। সহজ কথা। এই বিক্রিয়ায় কার কি কাজ? এই বিক্রিয়ায় সূর্যালোক যে আছে, এই সূর্যালোকের কাজ হলো এই বিক্রিয়ার জন্য যত প্রয়োজনীয় শক্তি তা সরবরাহ করা, শক্তি সরবরাহ। এরপর আসে হলো ক্লোরোফিল। এই বিক্রিয়ায় ক্লোরোফিলের কাজ কি? এই বিক্রিয়ায় ক্লোরোফিলের কাজ হলো এই সূর্য শক্তিকে মানে সূর্যের আলোকে রিসিভ করা, সূর্যের আলো শোষণ করা হলো ক্লোরোফিলের কাজ। আর এখানে যে কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইডের কাজ কি? এই কার্বন ডাইঅক্সাইড হলো শর্করা তৈরি করবে। আর এখানে যে পানি আছে, সেই পানির কাজ কি? এই পানি এই বিক্রিয়ার জন্য ইলেকট্রন আর প্রোটন দান করবে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন উপাদানের কোন কাজ সেই সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেল। সূর্যালোক এই বিক্রিয়ায় শক্তি দিবে, ক্লোরোফিল সূর্যের আলো রিসিভ করবে, কার্বন ডাইঅক্সাইড শর্করা তৈরি করবে, আর পানি এখানে ইলেকট্রন আর প্রোটন তৈরি করবে যা এই বিক্রিয়াকে চলতে সাহায্য করবে। এখন এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের হয় বিজারণ, কারণ তারা হাইড্রোজেন গ্রহণ করে, আর পানির হয় জারণ, কারণ তারা অক্সিজেন ত্যাগ করে। এটা জারণ বিজারণের সনাতন মতবাদ। আধুনিক যে ইলেকট্রনীয় মতবাদ এই ক্ষেত্রে প্রযোজ্য না। আর এখানে পানি এবং অক্সিজেন এই দুইটা হলো বাই প্রোডাক্ট অর্থাৎ উপজাত। এটা মনে রাখতে হবে, এমসিকিউতে আসবে। উপজাত পদার্থ। উপজাত পদার্থ কাকে বলে? আমাদের কাঙ্ক্ষিত কোনো বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদ বাদ দিয়ে অন্য কোনো উৎপাদ তৈরি হলে সেটা উপজাত পদার্থ হয়। তাহলে এই বিক্রিয়ায় পানি এবং অক্সিজেন কি উপজাত পদার্থ। তাহলে সালোক সংশ্লেষণের বেসিক শেষ। এখন বিজ্ঞানী ব্ল্যাকম্যান উনি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করেন, দুইটা ধাপে আর কি। তার মধ্যে একটা ধাপকে উনি আলোক পর্যায় অর্থাৎ সালোক সংশ্লেষণের যে পর্যায়ে আলো অপরিহার্য তাকে আলোক পর্যায়, আর সালোক সংশ্লেষণের যে পর্যায়ে আলো অপরিহার্য নয় তাকে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় বলা হয়। তাহলে বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে সালোক সংশ্লেষণকে দুইটা পর্যায়ে ভাগ করেন, আলোক পর্যায়, অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ে তোমার কি দরকার হয়? আলোক পর্যায়ে তোমার হলো যে আলো অপরিহার্য লাগবেই। অন্ধকার পর্যায়ে আলো অপরিহার্য নয়, আলো থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। এই জন্য অনেকে একে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় বলে থাকে। তখন আলোক পর্যায়ের উদ্দেশ্য কি? আলোক পর্যায়ের উদ্দেশ্য হলো এটিপি তৈরি করা আর NADPH2 তৈরি করা। এগুলো হলো শক্তি। তাহলে আলোক পর্যায়ের উদ্দেশ্য হলো এখানে শক্তি তৈরি হবে, সেই শক্তিগুলোর নাম কি? ATP NADPH2। অন্ধকার পর্যায়ের উদ্দেশ্য কি? অন্ধকার পর্যায়ের উদ্দেশ্য হলো খাদ্য তৈরি করা, খাদ্য তৈরি। তো খাদ্য যে তৈরি হবে, খাদ্য তৈরি করার জন্য যে শক্তি লাগবে সেই প্রয়োজনীয় শক্তিটা এই আলোক পর্যায় থেকে এখানে যাবে। তাহলে আলোক পর্যায়ের এই শক্তি এই অন্ধকার পর্যায়ে ব্যয় হবে, অন্ধকার পর্যায়ে ব্যয় হয়ে সেখান থেকে খাদ্য তৈরি হবে। এখন আলোক পর্যায়ে যে তোমার শক্তিগুলো উৎপন্ন হয়, এই শক্তি কিভাবে উৎপন্ন হয়, কোন প্রক্রিয়া উৎপন্ন হয়? এই শক্তি উৎপন্ন হয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায়। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। এখন প্রশ্ন হলো ফটোফসফোরাইলেশন মানে কি? ফটোফসফোরাইলেশন মানে ADP এর সাথে IP। দেখো, তাহলে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এখানে কি তৈরি হবে? শক্তি তৈরি হবে। তো ফটোফসফোরাইলেশনের সংজ্ঞা কি? যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে ADP মানে এডিনোসিন ডাইফসফেট এর সাথে IP মানে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন ATP তৈরি হয়, তাকে ফটোফসফোরাইলেশন বলে। তাহলে যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে ADPর সাথে IP যুক্ত হয়ে ATP তৈরি হয় তাকে কি বলে? ফটোফসফোরাইলেশন বলে। তাহলে এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া হওয়ার জন্য তোমার হলো যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটা আবার দুইটা ভাবে হয়। একটা হলো চক্রীয়ভাবে হয়,
আর একটা হলো অচক্রিয়ভাবে হয়। চক্রীয়ভাবে যে ফটোফসফোরাইলেশন হয় এখানে শুধুমাত্র এটিপি তৈরি হয়, আর অচক্রীয় পদ্ধতিতে যে ফটোফসফোরাইলেশন হয় এখানে তোমার এটিপি এবং NADPH2 তৈরি হয়। তো এখানে তোমার পিগমেন্ট সিস্টেম 1 এর দরকার হয়, শুধুমাত্র পিগমেন্ট সিস্টেম 1। আর এইখানে তোমার হলো যে পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2 দুইটাই দরকার হয়। এইখানে তোমার বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো তোমার 683 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রয়োজন হয়, কিন্তু এইখানে তোমার হলো যে 673 থেকে 680, আবার তোমার 683 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দরকার হয়। অর্থাৎ এখানে শুধুমাত্র তোমার উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো আর এখানে নিম্ন এবং উচ্চ দুই ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলোরই প্রয়োজন হবে। এখন এই চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটা ঘটাইতে গেলে তোমার পানির সালোক বিভাজন হওয়া লাগে। পানির সালোক বিভাজনকে বলা হয় ফটোলাইসিস। ফটোলাইসিস তো ফটোলাইসিস হয়ে পানি তোমার প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন তৈরি করে। তো তোমার হলো যে এই ইলেকট্রন এই অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হতে সাহায্য করে, এবং এই প্রোটন তোমার NADPকে বিজারিত করে NADPH2 তৈরি করে। তাহলে আমি আবারও বলি, অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় তোমার হলো পানির দরকার হয়, সেক্ষেত্রে পানির সালোক বিভাজন হয়, অর্থাৎ ফটোলাইসিস হয়। তো ফটোলাইসিস হয়ে এখান থেকে কি তৈরি হবে? প্রোটন তৈরি হবে, ইলেকট্রন তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে। এই ইলেকট্রন এই অচক্রীয় ফটোফসফোরাইলেশন ঘুরতে বা সম্পন্ন হইতে সাহায্য করে, এটা চালাইতে সাহায্য করে, এটা ইঞ্জিন, তেলের মতো কাজ করবে। আর এখানে যে প্রোটন উৎপন্ন হইব সেই প্রোটন NADPকে বিজারিত করে NADPH2 তৈরি করবে। আমরা আগেই বলছি আলোক পর্যায়ে দুই প্রকার শক্তি উৎপন্ন হয়, একটার নাম ATP আর একটা NADPH2। তাহলে ATP এবং NADPH2 কিভাবে উৎপন্ন হলো আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। এখন শেষ হয়ে গেল যে আমাদের সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের ঘটনাগুলো। এখন আমাদের পড়তে হবে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ের বিক্রিয়া। অন্ধকার পর্যায়ে কি হবে? অন্ধকার পর্যায়ে তোমার খাদ্য তৈরি হবে। খাদ্য তৈরি হওয়ার তোমার হলো 3টা পথ এখন পর্যন্ত আবিষ্কৃত, বা 4টা পথ কারো কারোর মতে। তো সেই পথগুলোর নাম কি? C3 চক্র, C4 চক্র, ক্যাম্প চক্র, HMP চক্র। তো তোমাদের বইয়ের মধ্যে C3 এবং C4 চক্রের বর্ণনা আছে, আমরা C3 এবং C4 চক্রের বর্ণনা করব। দেখো তাহলে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ের বিক্রিয়া, অন্ধকার পর্যায়, তাহলে অন্ধকার পর্যায়ে তোমার কি তৈরি হবে? খাদ্য। আর এই খাদ্য তৈরি হওয়ার কয়েকটা রাস্তা আছে, একটা C3, একটা C4, আর একটা হলো কি তোমার ক্যাম্প। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হলো C3 চক্র পড়বো। তো পত্ররন্ধ্র দিয়ে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কোষে প্রবেশ করে। কোন রাস্তা দিয়ে ঢুকলো? পত্ররন্ধ্র দিয়ে। তো এই কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্র দিয়ে যখন ঢুকে তখন এই কার্বন ডাইঅক্সাইডকে রিসিভ করার জন্য, এই যে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকছে, তো এই কার্বন ডাইঅক্সাইডকে রিসিভ করার জন্য তোমার একটা যৌগ থাকে, যে যৌগের নাম রাইবোজ 1,5 বিসফসফেট বা ডাইফসফেট। এটার যদি আমরা রাসায়নিক স্ট্রাকচারটা আঁকাই তাহলে এটা দেখতে এমন হয়। এটা তোমাদের পরীক্ষায় আঁকতে হবে না, আমি শুধু জাস্ট বোঝানোর জন্য সংকেতটা আমি এটা আঁকাইলাম। দেখো 1 2 3 4 5, এই যে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, এর সাথে কি আছে? কিটোন গ্রুপ যুক্ত আছে। তো কিটোন গ্রুপ যুক্ত থাকার কারণে এর নাম হয়েছে রাইবোজ। যদি এখানে কিটোন না থেকে অ্যালডিহাইড হইতো তবে তার নাম হইতো রাইবোজ। তো এখন এটার নাম রাইবোজ কারণ কিটোন গ্রুপ যুক্ত আছে। আর কয় কার্বন? 5 কার্বন। আর এর 1 নম্বর কার্বনে দেখো 1 নম্বর কার্বনে একটা ফসফেট গ্রুপ আছে এবং এর 5 নম্বর কার্বনে আরেকটা ফসফেট গ্রুপ আছে। তাহলে 1 আর 5, 1 নম্বর কার্বনে একটা ফসফেট, 5 নম্বর কার্বনে একটা ফসফেট। তাহলে মোট কয়টা ফসফেট হলো? 2টা ফসফেট। 2টা ফসফেটকে বিসও বলে, ডাইও বলে, তুমি যেভাবে খুশি এটা বলতে পারো। বিসও বলতে পারো, ডাইও বলতে পারো।
তাহলে এই রাইবোলোজ 1,5 ডাইফসফেট বা বিসফসফেট কাকে গ্রহণ করলো? বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করলো। তাহলে এখানে আছে কয়টা কার্বন? 5টা কার্বন। এই 5টা কার্বনের সাথে আরো একটা কার্বন যুক্ত হলো, এই কার্বন ডাইঅক্সাইডের কার্বন। তাহলে মোট কয়টা হলো? 6টা কার্বন। এই যে 6 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়ে যায়। তাহলে আমরা অন্ধকার পর্যায়ের যে C3 বিক্রিয়া পড়তেছি, তাহলে C3 বিক্রিয়ার 1 নম্বর লাইন হয়ে গেল যে প্রথমে বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে কে গ্রহণ করে? রাইবোলোজ 1,5 ডাইফসফেট। তো রাইবোলোজ 1,5 ডাইফসফেট যখন বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে, তখন এই যে রুবিস্কো এনজাইম বা কার্বোক্সিলেজ এনজাইমের প্রভাবে তোমার এটা কি হয়? 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডে রূপান্তরিত হয়। তো অস্থায়ী কিটো অ্যাসিডটা সাথে সাথে পানি দ্বারা ভেঙে যায়। দেখো পানি দ্বারা ভেঙে গেছে, ভেঙে গিয়ে তোমার দুই অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কি? দেখো এটা হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3টা কার্বন থাকলে এর সাথে হাইড্রক্সিল গ্রুপ থাকলে গ্লিসারল হয়। তো সেই গ্লিসারলের সাথে আবার একটা কি আছে? কার্বক্সিল গ্রুপ আছে। তাহলে কি হলো? গ্লিসারিক অ্যাসিড। আর এই গ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বনে দেখো 3 নম্বর কার্বনে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে, যে কারণে নাম হয়েছে কি 3-ফসফো, অর্থাৎ 3 নম্বর কার্বনে ফসফেট। গ্লিসারল এর সাথে অ্যাসিড গ্রুপ, এই নিয়ে কি হইলো? গ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হইলো। তাহলে ঘটনাটা দাঁড়াইছিল কিভাবে? ঘটনাটা আরেকবার শুনো। তাহলে বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করছিল রাইবোলোজ 1,5 ডাইফসফেট, এবং সেটা তোমার রুবিস্কো এনজাইমের সহযোগিতায় কিসে রূপান্তর হয়ে গেল? 6 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী যৌগ, যার নাম কিটো অ্যাসিড। তারপরে সাথে সাথে পানি দ্বারা ভেঙে গেল, ভেঙে গিয়ে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করলো। 3 নম্বর কার্বনে ফসফেট, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কয় অণু তৈরি হয়েছে? 2 অণু। সেই 2 অণুর এক অণু থেকে সেই 2 অণুটা আবার কি করলো? 2 অণুটা তোমার 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হলো। 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হলো। তাহলে এখানে ছিল শুধুমাত্র 3 নম্বর কার্বনে ফসফেট, আর এখানে আসবে 1 নম্বর এবং 3 নম্বর কার্বনে ফসফেট। কিভাবে তৈরি হলো? ছিল এটিপি, হয়েছে কি এডিপি, ছিল ট্রাইফসফেট, হয়েছে কি ডাইফসফেট, অর্থাৎ একটা ফসফেট মুক্ত হয়েছে। সেই মুক্ত ফসফেট এই যৌগের সাথে যুক্ত হওয়ার কারণে, এই যে হাইড্রোজেন অপসারণ করে এখানে ফসফেট যুক্ত হওয়ার কারণে এর নাম হয়ে গেছে 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। তবে 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড এটা যদি 2 অণু হয়, এটাও কয় অণু আছে? 2 অণু আছে। সেই 2 অণুর এক অণু থেকে 3-ফসফোগ্লিসারিয়ালডিহাইড, আর একটা অণু থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়। তাহলে এটাও 3 কার্বন, এটাও 3 কার্বন। 3 আর 3 দুইটা যদি মিলিত হয় তাহলে কয় কার্বন হইব? 6 কার্বন। 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট তৈরি হয়। সেই ক্ষেত্রে যে এনজাইম ভূমিকা রাখে তার নাম অ্যালডোলেস। এই ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট হতে তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট। সেখান থেকে তোমার তৈরি হয় কি? গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট থেকে তোমার তৈরি হবে কি? গ্লুকোজ। ওই যে আমাদের শর্করা জাতীয় যে খাদ্য গ্লুকোজ তৈরি হওয়ার কথা, সেই গ্লুকোজটা তৈরি হয়ে গেল। তাহলে এই ছকটা দিয়ে আর আমার যে কথাগুলো বর্ণনা, সেই বর্ণনা দিলেই এখানে তোমার C3 চক্রটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আমি আবারও সহজে বলতেছি, যেহেতু বিক্রিয়া দিছি হয়তো বা মাথা এলোমেলো হয়ে গেছে, এখন আমি সহজ করে বুঝাইতেছি। বলবা, প্রথমে বায়ুর কার্বন ডাইঅক্সাইড রাইবোলোজ 1,5 ডাইফসফেট গ্রহণ করে এবং কার্বোক্সিলেজ এনজাইমের সহযোগিতায় তা 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিডে পরিণত হয়। তারপর 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড পানি দ্বারা ভেঙে তোমার 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। তারপর 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হতে 2 অণু 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এই 2 অণু 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড হতে তোমার একদিকে 3-ফসফোগ্লিসারিয়ালডিহাইড আর একদিকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়। তারপর এই দুইটা পরস্পর যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট তৈরি হয়। সেখান থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে হয় গ্লুকোজ 6 ফসফেট। সেই গ্লুকোজ 6 ফসফেট থেকে কি হয়? গ্লুকোজ হয়। আর এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটা মিলে সুক্রোজ হয়। আর সুক্রোজ রূপে এরা উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয় এবং স্টার্চ রূপে তারা উদ্ভিদের বিভিন্ন অংশে জমা হয়। এই হলো C3 চক্র। এখন দ্বিতীয় চক্রটা হলো C4 চক্র।
এখানে আরও একটা কথা আছে, সেই কথাটা হলো এখানে C3 চক্র বলা হয় কেন? কারণ প্রথম স্থায়ী যৌগ কয় কার্বন? 3 কার্বন। প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন হওয়ার কারণে এই চক্রকে C3 চক্র বলা হয়ে থাকে। এরপরে আসো C4 চক্র। এই চক্রের মাধ্যমে কি তৈরি হবে? শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি হবে। তো C3 উদ্ভিদ আর C4 উদ্ভিদ কিন্তু আলাদা। যেমন ধরো আম, জাম, কাঁঠাল ওগুলো হলো C3 উদ্ভিদ, আর C4 উদ্ভিদ হলো ইক্ষু, তারপরে তোমার হলো যে এই দুর্বা ঘাস, তারপরে অ্যামারান্থাস, মুথা ঘাস, ভুট্টা, এগুলা হলো তোমার C4 উদ্ভিদ। এখন C4 উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে। কয় ধরনের ক্লোরোপ্লাস্ট? 2 ধরনের ক্লোরোপ্লাস্ট। একটা হলো তোমার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট, আর একটা হলো বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট। তাহলে বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট আর একটা হলো কি মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট। এই 2 ধরনের ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ তোমার হলো যে সকল উদ্ভিদের দৈহিক গঠন গঠিত তারা C4 উদ্ভিদ নামে পরিচিত। আর এই C4 উদ্ভিদে তোমার হলো যে চক্র সম্পন্ন হয় তার নাম হলো C4 চক্র। এখন তাহলে C4 উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য কি বললাম? এখানে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, একটা বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট আর একটা কি মেসোফিল ক্লোরোপ্লাস্ট। আর এই ধরনের গঠন যে সকল উদ্ভিদের মধ্যে আছে এই গঠনগুলোকে বলা হয় ক্র্যান্স অ্যানাটমি গঠন। ক্র্যান্স অ্যানাটমি। এখন এই প্রক্রিয়াটা আমরা বর্ণনা করব সেই আগের মতোই। ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড একটা যৌগ, সে কি করে? বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে C4 উদ্ভিদের বেলায় কি হচ্ছে? ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড সে কাকে গ্রহণ করতেছে? বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে। গ্রহণ করার পর এটা কিন্তু 3 কার্বন, এর সাথে কার্বন ডাইঅক্সাইডের একটা কার্বন যুক্ত হচ্ছে। তাহলে 3 কার্বনের সাথে আরো একটা কার্বন যুক্ত, তাহলে কয় কার্বন হবে? 4 কার্বন। তাহলে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এটা কি? স্থায়ী যৌগ। তাহলে স্থায়ী যৌগতে কার্বন কয়টি? 4টি। এই জন্য এই চক্রের নাম হয়েছে কি? C4 চক্র। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হতে তোমার তৈরি হবে কি? ম্যালিক অ্যাসিড। এখন এই ম্যালিক অ্যাসিড সকল C4 উদ্ভিদে হয় না, কিছু কিছু উদ্ভিদে অ্যাসপার্টিক অ্যাসিড উৎপন্ন হয়। কি উদ্ভিদ? কি অ্যাসিড? অ্যাসপার্টিক অ্যাসিড। যদি যে সকল উদ্ভিদে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয় তাদেরকে বলা হয় ম্যালেট বাহক, আর যে সকল উদ্ভিদে অ্যাসপার্টিক অ্যাসিড উৎপন্ন হয় তাদেরকে বলা হয় অ্যাসপার্টেট বাহক। যেহেতু 3 নম্বর দিয়ে আসবে তাই আমাদের 2টা পদ বর্ণনা করার দরকার নাই, একটা পদ বর্ণনা করলেই হবে, আর সেটা হবে এইটা। আর এটা ছোটও আছে। তাহলে তোমার বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করছিল ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। তারপর এই দুইজনে মিলা কি তৈরি করছিল? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে কি তৈরি হয়েছে? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড তৈরি হয়েছে। এখন এই ম্যালিক অ্যাসিড ও তৈরি হতে পারে, আবার অ্যাসপার্টিক অ্যাসিডও তৈরি হতে পারে। ম্যালিক অ্যাসিড তৈরি হলে তার নাম হবে কি? ম্যালেট বাহক। তো এই ম্যালিক অ্যাসিড তৈরি হওয়ার পর তার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট থেকে চলে যাবে বান্ডল শীত কলার ক্লোরোপ্লাস্টে। তাহলে তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হতে কি উৎপন্ন হলো? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড উৎপন্ন হওয়ার সাথে সাথে সে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে? মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট থেকে চলে যাবে বান্ডল শীত কলার ক্লোরোপ্লাস্টে। এই যে ম্যালিক অ্যাসিড এখন বান্ডল শীত কলার ক্লোরোপ্লাস্টে চলে আসছে। তারপর কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে এই ম্যালিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। এই যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে, বের হয়ে এখানে C3 চক্র বা ক্যালভিন চক্র সম্পন্ন করবে। বিজ্ঞানী ক্যালভিন এই চক্র আবিষ্কার করছে, এই জন্য C3 চক্র। আর এই C4 চক্রটা আবিষ্কার করছে হ্যাস ও স্ল্যাক, তাদের নাম অনুসারে একে হ্যাস ও স্ল্যাক চক্র বলা হয়ে থাকে। তো যাই হোক, তো কার্বন ডাইঅক্সাইড হতে এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেল সেই কার্বন ডাইঅক্সাইড এখানে C3 চক্র সম্পন্ন করবে এবং পরিশেষে তোমার গ্লুকোজ থেকে সুক্রোজ তৈরি করবে। তো ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার কারণে সেই ম্যালিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। পাইরুভিক অ্যাসিড হতে পুনরায় আবার ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, যাতে করে এই চক্রটা বারবার সম্পন্ন হতে পারে এবং বারবার এই গ্লুকোজ উৎপন্ন হতে পারে, শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হতে পারে। তাহলে এর সাথে শেষ হয়ে গেল কি? আমাদের C4 চক্র। এখন চলে যাব আমরা সালোক সংশ্লেষণ রেখে শ্বসনে। শ্বসন দেখো, শ্বসনের সংজ্ঞাটাও আমরা লাইভ দেব।
দেখো এগুলা সবগুলা শ্বসনের বিক্রিয়া। শ্বসনের বিক্রিয়া তাহলে কয়টা লিখছি? 3টা। দেখো এই শ্বসনের বিক্রিয়া অক্সিজেন লাগছে, এই শ্বসনের বিক্রিয়া কিন্তু অক্সিজেন লাগে নাই। তাহলে এখন সার্বিকভাবে আমরা সংজ্ঞা দিতে পারি যে প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে তোমার শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলে। তাহলে যে প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু মানে কি? যে সকল খাদ্য কোষে জমা থাকে। তাহলে যে প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু কি অক্সিজেনের উপস্থিতিতেও হতে পারে, অক্সিজেনের অনুপস্থিতিতেও হতে পারে। তাহলে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে কি হবে? জারিত হবে। জারিত হয়ে কি তৈরি করবে? শক্তি, এটিপি তৈরি করবে। তার নাম হবে কি? শ্বসন। এই শ্বসন হবে 2 রকম, সবাত, অবাত। যদি এরকম অক্সিজেনের দরকার হয় তাহলে সেটা হবে সবাত শ্বসন। আর এখানে দেখো অক্সিজেন নাই, যদি অক্সিজেনের দরকার না হয় তবে সেটা হবে কি? অবাত শ্বসন। অবাত শ্বসনের আবার 2টা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরিতে তোমার ইথানল তৈরি হয়েছে, আর একটা ক্যাটাগরিতে তোমার ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে অবাত শ্বসন প্রক্রিয়ায় ইথানলও তৈরি হতে পারে, ল্যাকটিক অ্যাসিডও তৈরি হতে পারে। তো ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তোমার উচ্চ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে, আর ইথানল তৈরি হয় তোমার হলো যে নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে। তাহলে উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে তোমার তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড, আর নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে তোমার তৈরি হবে কি? ইথানল। তাহলে এই নিচের 2টা হলো অবাত শ্বসনের বিক্রিয়া, আর উপরেরটা হলো সবাত শ্বসনের বিক্রিয়া। তাহলে এখান থেকে আমরা 3-4টা পার্থক্য করে ফেলি। তাহলে শ্বসনের সংজ্ঞার মধ্যে বলবা যে কথা সেটা তো বলা হয়েছে। এখন এখানে সবাত আর অবাতের মধ্যে কয়েকটা পার্থক্য। সবাত শ্বসনে অক্সিজেনের দরকার হয়, অবাত শ্বসনে অক্সিজেনের দরকার হয় না। সবাত শ্বসনে দেখো 36 অণু এটিপি তৈরি হয়েছে, আর অবাত শ্বসনে দেখো 2 অণু এটিপি তৈরি হয়েছে। সবাত শ্বসনে দেখো তোমার কোনো প্রকার ইথানল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় নাই, কিন্তু এখানে ইথানল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছে। আর এখানে দেখো সবাত শ্বসনে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়েছে, এখানে কিন্তু তৈরি হয় নাই। তারপর মনে করা যে সবাত শ্বসনে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে, কিন্তু অবাত শ্বসনে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে। এই যে 5টা পার্থক্য হয়ে গেছে এখানে, দেখি। তো এখন এই শ্বসন প্রক্রিয়ার মধ্যে যে সবাত শ্বসনের যে ধাপগুলো আছে, সেই সবাত শ্বসনের ধাপ নিয়ে আমরা আলোচনা করব। সবাত শ্বসনের ধাপ। সবাত শ্বসনের ধাপ। সবাত শ্বসনের প্রথম ধাপের নাম হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। আর দ্বিতীয় ধাপের নাম হলো অ্যাসিটাইল কুয়ে। তৃতীয় ধাপের নাম হলো ক্রেবস চক্র। চতুর্থ নম্বর ধাপের নাম হলো ইটিএস। এই 4টা হলো সবাত শ্বসনের ধাপ। এই 4টা ধাপের মাধ্যমে এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে তোমার 36টি এটিপি তৈরি হবে। তাহলে এখন এখান থেকে এইটা এই 3টা ধাপ তোমাদের সৃজনশীল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই 3টা ধাপই এখন আমরা সুন্দর করে বিস্তারিত পড়ব ইনশাআল্লাহ। এখন তাহলে এই 3টা ধাপ মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রথম ধাপটা ছিল কি? গ্লাইকোলাইসিস। এই যে গ্লাইকোলাইসিস শুরু। দেখো গ্লাইকোলাইসিসের সংজ্ঞা। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভেঙে ফেলা, তাহলে গ্লুকোজ ভেঙে ফেলা। এই দেখো বিক্রিয়ার মধ্যে এই যে গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করা হয়েছে। তাহলে এখন সংজ্ঞা দিতে পারি যে প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। তাহলে 1 অণু গ্লুকোজ সমান 2 অণু পাইরুভিক অ্যাসিড, সংক্ষেপে লিখলাম।
তাহলে যে প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তাকে কি বলা হবে? গ্লাইকোলাইসিস বলবে। তাহলে গ্লাইকোলাইসিসের সংজ্ঞা খুবই সহজ, শেষ হয়ে গেল। গ্লাইকোলাইসিস সবাত ও অবাত শ্বসনের প্রথম ধাপ। এটা উদ্দীপকের বিষয়, এটা এমসিকিউর বিষয়, খুব গুরুত্বপূর্ণ। গ্লাইকোলাইসিস তোমার সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ, মানে সবাত শ্বসনেরও প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, অবাত শ্বসনেরও প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস। তাই এটা একটা সাধারণ ধাপ। তাহলে শ্বসনের সাধারণ ধাপ এটা যদি আসে তাহলে তুমি ধরে নিবা এটা গ্লাইকোলাইসিস বলছে। তো গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে। কোথায় ঘটবে? কোষের সাইটোপ্লাজমে ঘটবে। তো এখন এখানকার বিক্রিয়াগুলো কেমন হয় সেটা এখন আমরা দেখে নিই। তাহলে দেখো শুরু হবে কোথা থেকে? ওই যে 1 অণু গ্লুকোজ থেকে, শেষ হবে কোথায় গিয়ে? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরির মাধ্যমে। তাহলে এই যে গ্লুকোজ, তোমরা গ্লুকোজের সংকেত যারা জানো বা তৃতীয় অধ্যায় সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানো যে গ্লুকোজের এরকম স্ট্রাকচার থাকে। এটা হলো তোমার গ্লুকোজ। গ্লুকোজে থাকে 6টা কার্বন এবং এটা অ্যালডিহাইড গ্রুপযুক্ত একটা শর্করা। এটা হলো গ্লুকোজ। এটা হলো তো গ্লুকোজের 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা হলো 6 নম্বর কার্বন। এই হলো একটা গ্লুকোজ। তাহলে তোমার এই গ্লুকোজটা ভেঙে কি হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিডে রূপান্তর হবে। তো এই গ্লুকোজ হেক্সোকাইনেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। অর্থাৎ এই গ্লুকোজের 6 নম্বর কার্বনে হাইড্রোজেন সরে গিয়ে ফসফেট যুক্ত হবে। তখন তার নাম হবে কি? গ্লুকোজ 6 ফসফেট, অর্থাৎ 6 নম্বর কার্বনে ফসফেট আছে। তো সেই ক্ষেত্রে কোন এনজাইম কার্যকরী হলো? হেক্সোকাইনেজ এনজাইম। আর এখানে যে গ্লুকোজের সাথে কোনো ফসফেট ছিল না, কিন্তু এখানে এসে ফসফেট যুক্ত হইলো। এই ফসফেট কোথায় পেলাম? এই এটিপি ভাইঙ্গা যখন এটিপি হয়েছে তখন এখান থেকে একটা ফসফেট মুক্ত হয়েছে। এই ফসফেটটা গিয়ে এখানে যে যুক্ত হয়েছে, কয় নম্বর কার্বনে যুক্ত হয়েছে? 6 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হয়েছে। আর এই জন্য এর নাম হয়েছে কি? গ্লুকোজ 6 ফসফেট। তারপর এই গ্লুকোজ 6 ফসফেট, তাহলে গ্লুকোজ থেকে যে গ্লুকোজ 6 ফসফেট হলো, এটা কিন্তু একটা একমুখী বিক্রিয়া। এই ফুল বিক্রিয়ার মধ্যে 3টা কিন্তু একমুখী বিক্রিয়া। এই 1 নম্বর বিক্রিয়াটা একমুখী, তারপর তোমার এই 3 নম্বর বিক্রিয়াটা একমুখী, তারপর হলো লাস্ট বিক্রিয়া যেটা, এটা একমুখী। এটা কিন্তু মনে রাখতে হবে কোন কোন বিক্রিয়াটা একমুখী। এবং এই সবটা দেওয়ার সময় কিন্তু এই উভমুখী একমুখী হিসাবটা করে দিতে হবে তোমার। তো এই গ্লুকোজ 6 ফসফেট ফসফোগ্লুকো আইসোমারাস মানে সমাণু বিক্রিয়া, মানে আইসোমারেজ এনজাইমের প্রভাবে কি তৈরি হইলো? ফ্রুক্টোজ তৈরি হইলো। তাহলে আইসোমারেজ মানে কি? যে সকল এনজাইম সমানুকরণ বিক্রিয়া অংশ নেয়। এই যে দেখো এই গ্লুকোজের সমাণু কিন্তু ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ থেকে কি হইলো? ফ্রুক্টোজ হইলো। এটা কিন্তু ফ্রুক্টোজের ছবি। ফ্রুক্টোজ 6 কার্বন, এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা 6 নম্বর কার্বন। তো দেখো এই গ্লুকোজ 6 ফসফেট ছিল, অর্থাৎ 6 নম্বর কার্বনের ফসফেট, সেটা কোথায় গেল? ফ্রুক্টোজ 6 নম্বর কার্বনের ফসফেট, এই যে ফসফেট। তাহলে এর নাম হলো কি? ফ্রুক্টোজ 6 ফসফেট। কোন এনজাইমের প্রভাবে হইলো? আইসোমারেজ এনজাইমের প্রভাবে হইলো ফ্রুক্টোজ 6 ফসফেট। তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আবারও কি হইলো? আবারও তোমার এটিপি ভাইগে এটিপি হইলো, অর্থাৎ এখান থেকে আবার একটা ফসফেট মুক্ত হয়েছে। এই ফসফেট গিয়ে এই যে গ্লুকোজের 1 নম্বর কার্বনে গিয়ে বসলো। তাহলে গ্লুকোজের 1 নম্বর কার্বনে যদি ফসফেটটা বসে, তাহলে আগে ছিল শুধুমাত্র 6 নম্বর কার্বনের ফসফেট, এখন চলে আসলো কোথায়? 1 নম্বর কার্বনের ফসফেট চলে আসলো। এই জন্য এর নাম হইলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, মানে ডাইফসফেট। শেষ। এরপরে কি হইব? অ্যালডোলেজ এনজাইমের কাজই হলো ভাঙা ফেলা, বুঝতে পারছো? তাহলে এই ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেটকে সমানভাবে ভাঙবো। তাহলে এখানে কয়টা কার্বন আছে? 6টা কার্বন। 6টা কার্বনটা যদি আমরা সমানভাবে ভাঙি, তাহলে এক ভাগে পড়বে 3 কার্বন, আর এক ভাগে পড়বে 3 কার্বন। এই যে এই পাশে দেখো 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারলডিহাইড, আর এই পাশে দেখো ড্রাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কাজ করতেছে, তৈরি হয়েছে। কোথা থেকে? ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট থেকে। তাহলে এই পাশে 3টা, এই পাশে 3টা। তো এখন এই পাশে থেকে যেভাবে তোমার পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, এই পাশে থেকেও একইভাবে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। অর্থাৎ 3 ফসফোগ্লিসারলডিহাইড হতে 1 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে অনেকগুলো বিক্রিয়ার পর।
তেমনিভাবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হতেও এই এক অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে মোট কয় অণু? এখানে এক অণু পাইরুভিক অ্যাসিড, এখানে এক অণু পাইরুভিক অ্যাসিড, মোট কয় অণু হইল? 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে এক অণু গ্লুকোজ থেকে ওই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার কথা ছিল, এইভাবে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তো এখন এখানে যেভাবে হয় এখানে সেই একইভাবে হয়। তাই এইটা আমরা না দেখে শুধু একটা লাইন দেখাই দিব, দেখাই দিয়ে বলে দিব যে এর মতো এটাও এই পাশেও হয়। তো 3 ফসফোগ্লিসারিলডিহাইড এটা কয় কার্বন? 3 কার্বন। এই সময় তোমার কি হইলো? একটা ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হলো। এই যে NAD এর সাথে যখন হাইড্রোজেন যুক্ত বা বিমুক্ত হইব তখন আমরা তাকে কি বলবো? ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া। সেই ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে 3 ফসফোগ্লিসারিলডিহাইড থেকে তৈরি হলো 1,3,20 ফসফো মানে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড হতে তৈরি হলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, সর্বশেষ পাইরুভিক অ্যাসিড। এইভাবে এক অণু গ্লুকোজ থেকে এই পাশে এক অণু, এই পাশে এক অণু, মোট 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখো এই বিক্রিয়াটাকে সহজ করার জন্য আমি এই সংকেতগুলো আঁকাইছিলাম। তো সেই ক্ষেত্রে গিয়ে তোমার এই যে 3 ফসফোগ্লিসারিলডিহাইড এটা যদি তোমাকে একটু দেখাই, সেটা দেখো। 3 নম্বর কার্বনে ফসফেট আছে, এই জন্য এর নাম 3 ফসফো অ্যালডিহাইড গ্রুপ, 3 ফসফোগ্লিসারিলডিহাইড। এই গ্লিসারিলডিহাইডের সাথে যখন 1 নম্বর কার্বনে আরো একটা ফসফেট যুক্ত হবে, তখন হবে 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে এখান থেকে একটা ফসফেট বিমুক্ত হবে, এই ফসফেটটা চলে যাবে। এই ফসফেটটা চলে যাওয়ার কারণে এটা হয়ে যাবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তোমার হবে কি 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে সেই ক্ষেত্রে এই 2 নম্বর কার্বনের যে 3 নম্বরের যে ফসফেটটা আছে, 3 নম্বরের যে ফসফেটটা আছে, এই ফসফেটটা চলে যাবে হলো 2 নম্বরে, 2 নম্বরে চলে যাবে। তারপর সেখান থেকে হবে 2 ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, সর্বশেষ হবে কি? পাইরুভিক অ্যাসিড। তো এখানে আমরা একটু শক্তির হিসাবটা দেখে নিই। দেখো এটিপি ভাঙে এটিপি হয়েছে, এটিপি তৈরি হলে শক্তি উৎপন্ন হয়, এটিপি ভাঙলে শক্তি খরচ হয়। এটিপি ভেঙে গেছে, শক্তি খরচ, তাহলে এখানে একটা এটিপি লস, একটা এটিপি লস। আবার এখানে আবারও দেখি এটিপি ভাঙছে, তাহলে এখানে আরো একটা এটিপি লস। তাহলে মোট কয়টা এটিপি লস হলো? 2টা এটিপি লস হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। তারপর নিচের দিকে আসে এখানে একটা ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হলো, NADH2। এক অণু NADH2 উৎপন্ন হলে 3টি এটিপি পাওয়া যায়, 3টি এটিপি। এখানে একটা লক্ষণীয় বিষয়, যদি NAD এর সাথে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে শক্তি উৎপন্ন হবে, আর NADH2 থেকে যদি হাইড্রোজেন বিমুক্ত হয় তাহলে শক্তি খরচ হবে। যেহেতু হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছে, তাহলে এখানে কি হয়েছে? শক্তি উৎপন্ন হয়েছে। তাহলে এখন NADH2 থেকে কতগুলো এটিপি পাওয়া যায়? 3টা এটিপি পাওয়া যায়। তাহলে এই পাশে যদি একটা NADH2 তৈরি হয়, তাহলে তো এই পাশেও, আমি বলছি যে এই পাশ থেকেও সেম বিক্রিয়া হবে, তাহলে এই পাশেও কি পাওয়া যাবে? আর একটা NADH2 তৈরি হবে। তাহলে মোট কয়টা NADH2 হবে? 2টা। তাহলে একটা থেকে যদি তোমার 3টা এটিপি পাওয়া যায়, তাহলে 2টা থেকে কয়টা পাওয়া যাবে? 6টা এটিপি। তারপর দেখো এডিপির সাথে আইপি যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? এটিপি। তাহলে এডিপি হইলে শক্তি খরচ, আর এটিপি তৈরি হইলে শক্তি উৎপন্ন। তাহলে এখানে এটিপি তৈরি হয়েছে, তাহলে এখানে একটা এটিপি। তাহলে এই পাশে যদি একটা এটিপি তৈরি হয়, তাহলে এই পাশে একটা এটিপি তৈরি হয়েছে, তাহলে এখানে আরো 2টা এটিপি। আবার নিচে দেখো এখানে আবার এটিপি তৈরি হয়েছে, তাহলে এই পাশে যদি একটা এটিপি তৈরি হয়, তাহলে এই পাশে আর একটা এটিপি তৈরি হয়েছে, তাহলে এখানে মোট কয়টা এটিপি? 2টা এটিপি। তাহলে মোট কয়টা গেল? 6, 2, 8, 2, 10, 10টা এটিপি। এই 10টা এটিপির মধ্যে প্রথমে 2টা এটিপি খরচ করে আসছিলাম, তাহলে 2টা এটিপি খরচ, 2টা এটিপি খরচ হলে মোট কয়টা এটিপি থাকলো? 8টা এটিপি। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমার কি হয়? মোট এটিপি 8টা এটিপি উৎপন্ন হয়ে থাকে। তাহলে এই প্রক্রিয়াটা আমি আবার সারসংক্ষেপে বলে দিই। গ্লুকোজ হেক্সোকাইনেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তর হয়। গ্লুকোজ 6 ফসফেট আবার আইসোমারেজ এনজাইমের প্রভাবে ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। ফ্রুক্টোজ 6 ফসফেট তোমার ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের প্রভাবে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেটে তৈরি হয়। ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট অ্যালডোলেজ এনজাইমের প্রভাবে ভেঙে একদিকে 3 ফসফোগ্লিসারিলডিহাইড আর একদিকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করে।
তো এখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হতে গ্লিসারিক অ্যালডিহাইড হতে যেভাবে তোমার পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট হতে ঠিক ওইভাবেই তোমার পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। যেহেতু একইভাবে উৎপন্ন হয় তাই ওই পাঁচটা আমরা না দেখে শুধু এই পাঁচটা দেখাইব। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড হতে 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড হতে কাইনেস এনজাইমের প্রভাবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হতে মিউটেজ এনজাইমের প্রভাবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে ইনুলেস এনজাইমের প্রভাবে ফসফিনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। আর সর্বশেষ এখান থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা হলো তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এখন আসা হলো যে তোমার অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ের ক্ষেত্রে তোমার 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সাথে তৈরি হয় 2 অণু NADH2। অন্যান্য NADH2 থেকে 3টা এটিপি তৈরি হইলেও এখানে একটা NADH2 থেকে 2টা এটিপি তৈরি হয়, ফলে এখানে 4টা এটিপি তৈরি হবে। এটা হলো অ্যাসিটাইল কোয়ে থেকে। আর তৈরি হবে হলো তোমার অ্যাসিটাইল কোয়ে নামক একটা যৌগ। অ্যাসিটাইল কোয়ে নামক একটা যৌগ, এটা হলো 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে অ্যাসিটাইল কোয়ে যে ধাপ, দ্বিতীয় ধাপটা, সেই দ্বিতীয় ধাপে তৈরি হবে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, তৈরি হবে 2 অণু NADH2। স্বাভাবিকভাবে একটা NADH2 থেকে 3টা এটিপি তৈরি হয়, আর এখানকার 2 অণু NADH2 হতে 4টা এটিপি তৈরি হয়। তারপরে স্বাভাবিকভাবে তারপরে এখানে কি তৈরি হবে, 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ যার নাম অ্যাসিটাইল কোয়ে। তাহলে এই অ্যাসিটাইল কোয়ে ধাপে মোট 2 অণু কার্বন ডাইঅক্সাইড সাথে 4 অণু এটিপি তৈরি হইল। তারপরে এরা চলে যাবে কোথায়, ক্রেবস চক্রে। ক্রেবস চক্রে দেখো, এই যে এটা হলো ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র আসলে এই সারণী এটা মুখস্থ করে লিখে দিলেই হয়ে যায়। তারপর আমি একটু মুখে বলে দিই। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা হলো 4 কার্বন, 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ। আর অ্যাসিটাইল কোয়ে, সেটা আমরা বলে আসলাম যে এটা 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা কয় কার্বন, 4 কার্বন। এই 4 কার্বন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 2 কার্বন অ্যাসিটাইল কোয়েকে গ্রহণ করে এবং কনডেন্সিং এনজাইমের প্রভাবে এই 4 অণুর সাথে এই 2 অণু যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করে। তাহলে ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগের নাম হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড উৎপাদিত যৌগ, স্থায়ী যৌগ। যেহেতু ক্রেবস চক্রের উৎপাদিত প্রথম স্থায়ী যৌগ হলো যে তোমার সাইট্রিক অ্যাসিড, এই জন্য একে সাইট্রিক চক্র বলা হয়। আবার সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টা কার্বক্সিল গ্রুপ থাকে, এই জন্য এই চক্রকে TCA অর্থাৎ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়ে থাকে। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি। এরপরে সাইট্রিক অ্যাসিড হতে তোমার পানির বিয়োজন ঘটে এবং অ্যাকোনাইটেস এনজাইমের প্রভাবে সিস অ্যাকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর সিস অ্যাকোনিটিক অ্যাসিড তোমার অ্যাকোনাইটেস এনজাইমের প্রভাবে পুনরায় পানির যোজনের মাধ্যমে আইসোসাইটিক অ্যাসিড তৈরি হয়। এই আইসোসাইটিক অ্যাসিড একটা ডিহাইড্রোজেনেস এনজাইমের প্রভাবে এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে অক্সালো সাকসেনিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো একটা NADH2 উৎপন্ন হয়েছে, আর আমরা জানি 1 অণু NADH2 সমান 3টা এটিপি। এখন অক্সালো সাকসেনিক অ্যাসিড হতে 1 অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, বের হয়ে তোমার আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড উৎপন্ন হয়। এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড উৎপন্ন হওয়ার সময় এখানে কোয়ে এনজাইমটা প্রবেশ করে এবং ডিহাইড্রোজেনেস বিক্রিয়া সম্পন্ন হয়। তাহলে এখানে আরেকটা ডিহাইড্রোজেনেস বিক্রিয়া হইল, যে কারণে আবারও 1 অণু NADH2 উৎপন্ন হইল, যে কারণে আবারও 3টা এটিপি এখান থেকে পাওয়া যাবে। তো এই অবস্থায় আরও 1 অণু কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয় এবং ফলশ্রুতিতে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড হতে সাকসিনাল কোয়ে উৎপন্ন হয়। সাকসিনাল কোয়ে থেকে আবার কোয়ে অণুটা বের হয়ে যায়, যে কোয়ে অণুটা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার কারণে সাকসিনাল কোয়ে থেকে সাকসেনিক অ্যাসিড তৈরি হয়। তো সাকসেনিক অ্যাসিড তৈরি হওয়ার সময় তোমার এটিপির সাথে আইপি যুক্ত হয়ে পুনরায় আবার এটিপি তৈরি হয়। তারপর সাকসেনিক অ্যাসিড আবার একটা ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে ফিউমারিক অ্যাসিডের মধ্যে রূপান্তরিত হয়। 1 অণু FADH2 সমান 2 অণু এটিপি। তারপরে ফিউমারিক অ্যাসিড হতে পুনরায় তোমার ফিউমারেজ এনজাইমের প্রভাবে
তৈরি করবে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড আবার ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে তৈরি করবে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর যে কারণে চক্রটা আবারও সম্পন্ন হতে পারবে, কারণ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এক অণু গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল কয় অণু? 2 অণু। 2 অণু পাইরুভিক অ্যাসিডের অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়। এই 2 অণু অ্যাসিটাইল কোয়ের মধ্যে এখানে একটা অ্যাসিটাইল কোয়েকে দেখানো হচ্ছে যেখানে একটা ক্র্যাবস চক্র সম্পন্ন করে। তাহলে কেন অ্যাসিটাইল কোয়ে আরেকটা ক্র্যাবস চক্র সম্পন্ন করবে? তাহলে মোট একই সাথে 2টা ক্র্যাবস চক্র সম্পন্ন হবে। তাহলে 2টা ক্র্যাবস চক্র যদি সম্পন্ন হয় তাহলে এখানকার হিসাব হবে কি, এখানে একটা NADH2, এখানে একটা NADH2, এখানে একটা NADH2, 3টা NADH2। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে যদি 3টা NADH2 তৈরি হয় তাহলে 2টা অ্যাসিটাইল কোয়ে হতে মোট 6টা NADH2 উৎপন্ন হবে। আবার এই পাশে কয়টা এটিপি তৈরি হয়েছে? একটা এটিপি তৈরি হয়েছে। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে যদি একটা এটিপি তৈরি হয় তাহলে 2টা অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার কয়টা এটিপি তৈরি হবে? 2টা এটিপি তৈরি হবে। আবার এখানে একটা FADH2 তৈরি হয়েছে। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে যদি একটা FADH2 তৈরি হয় তাহলে 2টা অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার কয়টা FADH2 তৈরি হবে? 2টা FADH2 তৈরি হবে। তাহলে একটা FADH2 সমান সমান কয়টা এটিপি? 2টা এটিপি। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে 2টা FADH2। তাহলে একটা NADH2 থেকে যদি তোমার 3টা এটিপি তৈরি হয় তাহলে 6টা থেকে কয়টা হবে? 18টা এটিপি। আর এখানে তো 2টা এটিপি আগে থেকে আছে। আর একটা FADH2 সমান সমান যদি 2টা এটিপি তৈরি হয় তাহলে 2টা থেকে কয়টা হবে? 4টা এটিপি তৈরি হবে। তাহলে মোট কয়টা হলো? 18 2 20 আর হলো কি 24। তাহলে 24 অণু এটিপি তৈরি হয়। তাহলে গ্লাইকোলাইসিসের তৈরি হয়েছিল কয়টি? 8টি। আবার অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল কয়টি? 4টি। তাহলে মোট কয়টা এটিপি তৈরি হইলো? 32 আর 4 36। তাহলে এই সবাত শ্বসন প্রক্রিয়ায় এই মোট 36টি এটিপি তৈরির হিসাবটা এখানে কমপ্লিটলি দেখানো হলো। আর এই ক্রেবস চক্রটা তোমার কোষের মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। যেহেতু মাইটোকন্ড্রিয়ায় 36টি এটিপির মধ্যে 24টাই হয় ক্রেবস চক্রে, আর এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। এখন আসা যে হলো তোমার ইটিএস। এই ইটিএসে তোমার কোনো জারণ হয় না, গ্লুকোজের কোনো জারণ হয় না, কোনো ভাঙন হয় না। এই ইটিএসে তোমার শুধু কনভার্ট হয়। ওই যে কিছুক্ষণ আমি যে বললাম, আগে যে বললাম যে NADH2 সমান সমান 3টা এটিপি, তারপরে FADH2 সমান সমান 2টা এটিপি, কিছুক্ষণ আগে যে বললাম। কিছুক্ষণ আগে যে বললাম, তো এগুলা কি হয়? এই ইটিএসে এগুলারে ভাঙানো হয়। FADH2, NADH2 এগুলারে এই ইটিএস ধাপে আইসা জারিত করে এগুলারে এটিপিতে কনভার্ট করা হয়। তাহলে ইটিএসে কোনো প্রকার গ্লুকোজের জারণ হয় না, ইটিএসে কোনো প্রকার গ্লুকোজের ভাঙন হয় না, ইটিএসে কোনো প্রকার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, ইটিএসে কোনো প্রকার শক্তি উৎপন্ন হয় না। তাহলে ইটিএসে কি হয়? শক্তির কনভার্ট হয়। অর্থাৎ তোমার হলো যে ক্রেবস চক্রে গ্লাইকোলাইসিসে অ্যাসিটাইল কোয়ে যে NADH2 FADH2 তৈরি করছে, সেই NADH2 FADH2 কে এই ইটিএস ধাপে জারিত করা হয়। জারিত করে এগুলোকে কি করা হয়? এটিপিতে কনভার্ট করা হয়, বাংলাদেশ ব্যাংকের মতো। অর্থাৎ আমেরিকান ডলার এখানে টাকায় রূপান্তর করা হয়। এরকম FADH2 NADH2 কে এখানে এটিপিতে কনভার্ট করা হয়। তাহলে এটা হলো ইটিএস এর মূল উদ্দেশ্য। আর সবাত শ্বসনের ক্ষেত্রে যে অক্সিজেনটা লাগে সেই অক্সিজেনটা মূলত এই তোমার হলো যে ইটিএস ধাপেই লাগে। এটা কিন্তু অনেকবার এমসিকিউতে আসে। তাহলে গ্লাইকোলাইসিসেও অক্সিজেনের দরকার হয় না, অ্যাসিটাইল কোয়েতেও অক্সিজেনের দরকার হয় না, ক্রেবস চক্রেতেও অক্সিজেনের দরকার হয় না। অক্সিজেনের দরকার হবে তোমার ইটিএসে। তো এই ইটিএস প্রক্রিয়াটা সম্পন্ন হয় সাইটোক্রোম চেনের মাধ্যমে। আমি আগেই বলছি সাইটোক্রোম চেন মানে কি? তোমার আয়রন গঠিত এক প্রকার এনজাইম। তো এইখান দিয়ে তোমার NADH2 FADH2 যখন এই সাইটোক্রোম চেনের মাধ্যমে স্থানান্তরিত হয় তখন এখান থেকে ইলেকট্রন মুক্ত হয়। সেই ইলেকট্রন যে শক্তি নিয়ে বের হয় সেই শক্তির প্রভাবে এটিপির সাথে আইপি যুক্ত হয়ে এটিপি তৈরি হতে থাকে। তারপর এই ইলেকট্রন পানির অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এটা কি পানিতে রূপান্তর করে। আর এই পদ্ধতিতে NADH2 FADH2 থেকে কি তৈরি হতে থাকবে? এটিপি তৈরি হতে থাকবে, এটিপির কনভার্ট হতে থাকবে। এই হলো ইটিএস। তো এখন আমরা পড়ব অবাত শ্বসন। অবাত শ্বসনে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়। অবাত শ্বসনে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়।
তো অবাধ শ্বসনের ক্ষেত্রে তোমার ইথানলও তৈরি হতে পারে, ল্যাকটিক অ্যাসিডও তৈরি হতে পারে। তাহলে সেই প্রক্রিয়াটা আমরা দেখি। তাহলে তোমার অবাধ শ্বসনের প্রথম ধাপের নাম ওই সবাধ শ্বসনের ওই একই ধাপ গ্লাইকোলাইসিস। তাহলে সবাধ শ্বসনের প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, আবার অবাধ শ্বসনের প্রথম ধাপের নাম কি গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি হয়, এক অণু গ্লুকোজ জারিত হয়ে এক অণু গ্লুকোজ থেকে তৈরি হবে কি 2 অণু পাইরুভিক অ্যাসিড। দুই অণু পাইরুভিক অ্যাসিড। তারপরে তোমার হলো আর উৎপন্ন হবে কি, আর উৎপন্ন হবে মোট 8টা এটিপি। 8টা এটিপি তৈরি হবে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অবাধ শ্বসনের প্রথম ধাপের নাম, সবাধ শ্বসনের প্রথম ধাপের নাম। তাহলে অবাধ শ্বসনেও তোমার প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, সবাধ শ্বসনের প্রথম ধাপের নাম হলো কি গ্লাইকোলাইসিস। তো সেই ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। অবাধ শ্বসনেও সবাধ শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল। এই অবাধ শ্বসনের বেলায়ও এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিসে মোট 2টা জিনিস উৎপন্ন হয়। একটা হলো 2 অণু পাইরুভিক অ্যাসিড, আর একটা হলো 8 অণু এটিপি। তো সবাধ শ্বসনের বেলায়ও এই জিনিসগুলাই উৎপন্ন হবে, অবাধ শ্বসনের বেলায়ও এই জিনিসগুলো উৎপন্ন হবে। তো সবাধ শ্বসনের 4টা ধাপ থাকলেও অবাধ শ্বসনের 2টা ধাপ। প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, আর দ্বিতীয় ধাপের নাম হলো গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। তাহলে দ্বিতীয় ধাপের নাম হবে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। তাহলে গ্লাইকোলাইসিস তো আগের মতোই, ওইখানে তার পড়তে হবে না, পড়তে হবে এখন কি গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। তো মনে করো যে গ্লুকোজ থেকে কি হয়েছিল, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল। আর সেই পাইরুভিক অ্যাসিডের সংকেত কি, এই যে এটা পাইরুভিক অ্যাসিড। তাহলে গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, 2 অণু। আমি এখানে কয় অণু লিখছি, 1 অণু, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এই পাইরুভিক অ্যাসিড হতে যদি 1 অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো, 1 অণু কার্বন ডাইঅক্সাইড মানে কি, একটা কার্বন 2টা অক্সিজেন, অর্থাৎ এই অংশটুকু বের হয়ে গেছে, একটা কার্বন 2টা অক্সিজেন। তাহলে সেক্ষেত্রে কি থাকলো, সিএইচ তো আর বের হয় নাই, সিএইচ তো আছেই। তো সিও থাকলো, এখান থেকে তো সি ডবল ও, এই 3টা অংশ তো বের হয়ে গেছে। তাহলে থাকলো কি সিওএইচ। তো সিওএইচ তো একসাথে লিখলে এরকম হয়। তাহলে এর নাম কি হইলো, ইথানল। ইথানল। ইথানল তৈরি হওয়ার পর তোমার কি হইলো, এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমার 2টা NADH2 তৈরি হয়েছিল, আর 2টা এটিপি তৈরি হয়েছিল। তো 2টা NADH2 একটা NADH2, একটা NADH2 NAD তে রূপান্তরিত হয়, NAD তে রূপান্তরিত হয়। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কয়টা হাইড্রোজেন মুক্ত হয়, 2টা হাইড্রোজেন। আমি কিন্তু আগেই বলছিলাম হাইড্রোজেন যুক্ত হলে শক্তি উৎপন্ন হয়, হাইড্রোজেন মুক্ত হলে শক্তি খরচ হয়। এখানে দেখো হাইড্রোজেন কিন্তু মুক্ত হয়েছে, তার মানে এখানে শক্তি খরচ হয়েছে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয়েছিল, এখানে এসে সেটা কিন্তু খরচ হয়ে গেল। তো এখন থাকলো কি শুধু NAD, আর H2 এখানে চলে গেল। তাহলে এখানে কয়টা H2, 2টা H2। তাহলে দেখো CH3, আর এই H2 এই কার্বনের সাথে যে যুক্ত হলো, তাহলে CH2। তাহলে কার্বনের সাথে H2 যুক্ত হইলে CH2 ফাঁকে থাকলো কি HRO, HRO আলাদা রেখে দিলাম। তাহলে এখন হলো কি নাম হলো এর, ইথানল। এটাই হলো অবাধ শ্বসনের বিক্রিয়া। তাহলে অবাধ শ্বসনের বিক্রিয়ায় যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার মধ্যে এখান থেকে 1 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হইলো, এই 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, ফলে ইথানল তৈরি হইলো। ইথানল থেকে একটা ডিহাইড্রোজেনাস বিক্রিয়ার মাধ্যমে ইথানল তৈরি হলো, ইথানল থেকে ইথানল তৈরি হইলো। এখন যে তোমার এই পাইরুভিক অ্যাসিড কিন্তু 2 অণু তৈরি হয়েছিল, তাহলে 1 অণু থেকে যদি তোমার একটা ইথানল তৈরি হয়, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কিন্তু 2টা ইথানল তৈরি হবে। তো 2টা ইথানল তৈরি হওয়ার সময় এখন কি ঘটনা ঘটবে দেখো, এখানে থেকে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমার 2টা NADH2 তৈরি হয়েছিল, তাহলে একটা NADH2 একটা পাইরুভিক অ্যাসিডের বেলায় এই যে খরচ হয়ে গেছে, তাহলে আরও একটা NADH2 আর একটা পাইরুভিক অ্যাসিডের বেলায় খরচ হয়ে যাবে। তাহলে এই 2টা NADH2 কি হয়ে যায়, অবাধ শ্বসনের বেলায় খরচ হয়ে যায়। থাকে কি শুধুমাত্র 2টা এটিপি। এই জন্য অবাধ শ্বসনে কম পরিমাণ শক্তি, অর্থাৎ 2টা এটিপি তৈরি হয়। তাহলে এটা ছিল অবাধ শ্বসন প্রক্রিয়া। অবশ্যই শ্বসনের গুরুত্ব পড়তে হবে, সালোক সংশ্লেষণের গুরুত্ব পড়তে হবে। এখন আসো যে আমরা পরবর্তী স্টেপ, সেটা হলো সিকিউতে চলে যাই। দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড যোগ পানি, এটা তো বলাইছি আমরা।
আলো এবং ক্লোরোফিল সমান সমান শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ। প্রশ্ন ক্র্যান্স অ্যানাটমি গঠন পড়ানো হয়েছে। ফার্মেন্টেশন মানে গাজন মানে কি তোমার সজীব কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজের জারণের মাধ্যমে অ্যালকোহল তৈরি করার নাম হইল ফার্মেন্টেশন বা গাজন, যে পদ্ধতিতে মদ তৈরি করা হয়। উদ্দীপকের ক্ষেত্রে সীমা নির্ধারণকারী প্রভাবক এই আলো এবং ক্লোরোফিলের ভূমিকা। উদ্দীপকের প্রক্রিয়াটি মানব জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সালোক সংশ্লেষণের গুরুত্ব, যেটা আমি সাজেশনে বলে আসছিলাম। তারপরে হলো যে নিচের চিত্রটি লক্ষ্য করো। এক অণু শর্করা থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড কোথায় তৈরি হয়েছিল? গ্লাইকোলাইসিসে। মনে আছে তো, কিছুক্ষণ আগেই পড়াইলাম। তো এখন অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলে? এটা হলো ইটিএস, আর এটা একই জিনিস। কেলভিন চক্রের বৈশিষ্ট্য লেখা, অর্থাৎ C3 চক্রের বৈশিষ্ট্য। উদ্দীপকে প্রদর্শিত প্রক্রিয়াটি ছকে উল্লেখ করো। তাহলে উদ্দীপকে প্রদর্শিত প্রক্রিয়ার নাম কি? গ্লাইকোলাইসিস। ওই যে লম্বা চেনটা দিছিলাম সারণীটা, ওইটা ডাইরেক্ট মুখস্থ করে উঠাই দিবা, তাহলে শেষ। উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটির জৈবিক গুরুত্ব অর্থাৎ গ্লাইকোলাইসিসের গুরুত্ব এখানে আলোচনা করা যাবে। গ্লুকোজ এ, পাইরুভিক অ্যাসিড, ইথানল। তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, তাহলে এই প্রক্রিয়ার নাম কি? গ্লাইকোলাইসিস। তারপর সেখান থেকে আবার কি হইতেছে? পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল তৈরি হইতেছে। ইথানল তৈরি হয় কি? গ্লুকোজের অসম্পূর্ণ জারণে। তাহলে ফুল প্রক্রিয়াটা কি? আসলে অবাত-শ্বসন। তাহলে NADP এর পূর্ণরূপ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটা একটা কোএনজাইম। শ্বসনিক হার, যে পরিমাণ অক্সিজেন গৃহীত এবং যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয় তার অনুপাত, এটা হলো কি? শ্বসনিক হার। উদ্দীপকের এ প্রক্রিয়ার ধাপসমূহ, এ প্রক্রিয়া কি? গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ওই 4টা দিয়ে দিবা। উদ্দীপকের সামগ্রিক প্রক্রিয়াটির গুরুত্ব লেখো। সামগ্রিক প্রক্রিয়াটা কি? অবাত শ্বসন, অর্থাৎ অবাত শ্বসনের গুরুত্ব এখানে লিখতে হবে। তারপরে দেখো, উদ্ভিদের তৈরিকৃত খাদ্য একটি বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ার ধাপে ধাপে সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি তৈরি হয়। সম্পূর্ণরূপে যেহেতু জারিত হয়, তার মানে এটা কি? সবাত শ্বসন। এখন প্রশ্ন হইল যে উদ্দীপকের প্রক্রিয়াটির সর্বশেষ ধাপ, তাহলে সবাত শ্বসনের সর্বশেষ ধাপের নাম কি? ইটিএস। তাহলে এখানে দিতে হবে ইটিএস। উদ্দীপকের প্রক্রিয়াটিতে উৎপাদিত শক্তির হিসাব দাও। ওই যে শক্তি, যে 36 এটিপি যে তৈরি হলো, ওই হিসাবটা এখানে দিতে হবে। এখন আসো আমরা MCQ নিয়ে কথাবার্তা বলি। দেখো যে আমরা পড়ানোর মধ্যে থেকে MCQ কমন পড়ে কিনা। নিচের কোন ধাপে NADPH2 জারিত হয়? কিছুক্ষণ আগে এটা কিন্তু আমরা বললাম যে NADPH2 FADH2 জারিত হয়ে এটিপিতে কনভার্ট হয় কোথায়? ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইটিএস এর মাধ্যমে। ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তিকে ব্যবহার করে এটিপি থেকে এটিপি সৃষ্টি করার প্রক্রিয়াকে আমরা পড়ছি ফটোফসফোরাইলেশন। C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী পদার্থ কোনটি? আমরা পড়ছি স্থায়ী যৌগ হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কোন আলোতে সালোক সংশ্লেষণের হার বেশি? লাল আলোতে। তারপর উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে নিচের কোনটি মাইক্রোমৌল? বোরন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ পোড়ালে কত অণু এটিপি তৈরি হয়? এটা কিন্তু আমরা পড়ায় আসছি হিসাব সহ 8। তারপর গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পরের সমাণু, আর সমাণুর ক্ষেত্রে হয় কি? তোমার আইসোমারেজ এই এনজাইম। তাহলে চাইলে সেই ক্ষেত্রে কোনটা হবে? এই যে আইসোমারেজ। 6টা NADH2, 3 6 18, 2টা FADH2, 2 2 4, 18 আর 4 22, 2টা জিটিপি থেকে 2টা এটিপি, তাহলে 24। তাহলে মোট শক্তি হবে 24 এটিপি। তারপরে ফার্মেন্টেশন ঘটে কোথায়? জাইমেন্স এনজাইমের প্রভাবে এই ফার্মেন্টেশন ঘটে। অক্সিডেটিভ ফসফোরাইলেশনে কি উৎপন্ন হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন উৎপন্ন হবে মানে ইটিএস উৎপন্ন হবে, এটিপি আইপিটি ও ইলেকট্রন মিলে এটিপি। কোন দুটি আয়ন উদ্ভিদ কর্তৃক দ্রুত গতিতে শোষিত হয়? এটা পটাশিয়াম আর নাইট্রেট। স্লো হয় সালফেট। তারপর নাইট্রোজেন ফিক্সিং লিগিউম উদ্ভিদের জন্য কোন মৌল অত্যাবশ্যকীয়? নাইট্রোজেন ফিক্সিং মানে আত্মীয়করণ। তোমার হলো যে লিগিউম উদ্ভিদ, লিগিউমিনেসি গোত্রের উদ্ভিদ, তারা কি করে? নাইট্রোজেন সংবন্ধন করে। আর তাহলে নাইট্রোজেন সংবন্ধনের জন্য কোন মৌলটা অত্যাবশ্যকীয়? সেটা হলো যে তোমার এই কোবাল্ট। এরপরে C3 উদ্ভিদের জন্য কোন মৌল অত্যাবশ্যকীয়? C3 উদ্ভিদের জন্য এই স্পেশালি ভাবে তোমার হলো যে সোডিয়াম অত্যাবশ্যকীয়। খনিজ লবণ সক্রিয় পরিশোষণের আয়ন বাহক ধারণার প্রবক্তা কোন বিজ্ঞানী? তাহলে সক্রিয় আয়ন বাহক লুন্ডিগর। খনিজ লবণ সক্রিয় পরিশোষণের সাইটোক্রোম পাম্প ধারণার প্রবক্তা কোন বিজ্ঞানী? একই প্রশ্ন, সেটা হলো লুন্ডিগর। সক্রিয় প্রোটিন চলাচল মতবাদ অনুযায়ী রক্ষী কোষে কোন মৌল পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার জন্য দায়ী? সেটা হলো পটাশিয়াম। উদ্ভিদের মাইক্রো নিউট্রিয়েন্ট কতগুলা? তোমার হলো যে মাইক্রো হবে হলো 8টি।
নিচের কোনটি উদ্ভিদ কোষের খাদ্য উৎপাদনকারী অঙ্গাণু? ক্লোরোপ্লাস্ট। কোনটি সালোক সংশ্লেষণের জন্য অত্যাবশ্যকীয় উপকরণ নয়? সালোক সংশ্লেষণের জন্য অত্যাবশ্যকীয় নয় হলো যে তোমার অক্সিজেন। কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি দৃশ্যমান হয়? তোমার আলোক রশ্মি দৃশ্যমান হবে হলো কমপক্ষে 380 থেকে 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো। কোন বর্ণের আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? নীল বর্ণের আলো। উদ্ভিদ পাতার কোন টিস্যুর সালোক সংশ্লেষণ সংঘটিত হয়? পাতার কোন টিস্যু? সারা মেসোফিল টিস্যু। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটি? রুবিস্কো এনজাইম, কারণ এটা দিয়ে খাদ্য তৈরি হয়, তাছাড়া কিন্তু মানুষ মারা যাবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথম রাসায়নিক পদার্থের নাম কি? রাইবোজ প্রক্রিয়ার প্রথম রাসায়নিক পদার্থের নাম কি? তাহলে সেটা হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কেলভিন চক্রের কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রাহক কোনটি? প্রথম গ্রাহক হলো রাইবোজ 1,phos ডাইফসফেট। ল অফ মিনিমাম নামক সূত্রটি কে প্রস্তাব করেন? ব্ল্যাকম্যান। তো ধন্যবাদ, এই ছিল সংক্ষিপ্ত ছোট আলোচনা। যে কয়টা টপিকস পড়াইছি হয়তো অন্য কোনো অংশ পড়তে হবে না, শুধু এই অংশ পড়লে সৃজনশীল 100% কমন।